আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। আমিও ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, যারা এখনো যুক্ত হওনি দ্রুত জয়েন করে নাও। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গেছো। তো দেখো, আজকে আমরা মূলত কথা বলবো নার্সিং ক্লিনিক্যাল প্র্যাকটিসের প্লাস হচ্ছে পাশাপাশি তোমাদের একাডেমিকে অনেক কাজে লাগবে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মানে নার্সিং এর একাডেমিক যত ইয়ার আছে সব ইয়ারেই কাজে লাগবে। প্লাস হচ্ছে তোমার নার্সিং লাইফ না শুধু, তুমি যে ভবিষ্যতে একজন আদর্শ মা হবা, বাবা হবা, এটাও কাজে লাগবে আসলে। ইপিআই শিডিউল নিয়ে আজকে আমরা মানে আলোচনা করবো মূলত, ঠিক আছে? তো ইপিআই শিডিউলটা কি আমরা যদি একটু খেয়াল করি, তো ইপিআই শিডিউল নিয়ে আলোচনা করার আগে তোমাদের কিছু বেসিক আইডিয়া দেবো। দেখো, ইপিআই শিডিউল ইপিআই শিডিউল হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, মানে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। তোমরা কি এটার নাম শুনছো? এই যে বাচ্চাদের হামের টিকা দেওয়া হচ্ছে, তোমরা কি এটা অবগত আছো? তাহলে আজকে আমরা কি নিয়ে কথা বলবো? ইপিআই নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে ইপিআই এর ফুল ফর্ম কি? ইপিআই এর ফুল ফর্ম হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। তাহলে দেখো, ইপিআই এর ফুল ফর্ম কি? ইপিআই এর ফুল ফর্ম হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, মানে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। একটা বাচ্চা জন্মের পর থেকে তার হচ্ছে বিভিন্ন অসুখ বিসুখের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম টিকা দেওয়া হয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত ইপিআই শিডিউলে আগে 10টি টিকা অন্তর্ভুক্ত ছিল। কয়টা টিকার অন্তর্ভুক্ত ছিল সবাই একটু কমেন্ট করে জানাও। 10টা টিকার অন্তর্ভুক্ত ছিল। তো সর্বশেষ যে আপডেট করা হয়েছে, এটাতে আরো 2টা টিকা যুক্ত করা হয়েছে। 2টা টিকা যুক্ত করে বর্তমান টিকার সংখ্যা হচ্ছে 12টি। ঠিক আছে? বর্তমান টিকার সংখ্যা কয়টি তাহলে? 12টি। তাহলে আজকে আমরা ইপিআই শিডিউলে যে 12টা টিকা আছে, এই 12টা টিকা সম্পর্কে বিস্তারিত জানবো। কখন কোন টিকাটা দিতে হবে এবং হচ্ছে কোন রুটে দিতে হবে, কত বছর বয়সে দিতে হবে, সবগুলো আজকে আমরা শিখবো। তাহলে ইপিআই এর ফুল ফর্ম কি? এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ইপিআই এর ফুল ফর্ম কি তাহলে? ইপিআই এর ফুল ফর্ম কি? কমেন্ট করো সবাই একটু। ইপিআই এর ফুল ফর্ম কি? ইপিআই এর ফুল ফর্ম হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, মানে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। ঠিক আছে? তাহলে ইপিআই তে মোট কতটা টিকা আছে? আগে 10টা টিকা ছিল, এখন কতটা টিকা? এখন 12টা টিকা দেয়া হয়। ঠিক আছে? তো এই 12টা টিকা কি কি এবং কোন রোগের জন্য এগুলো দেয়া হয়, এগুলো আজকে আমরা শিখবো। তার আগে ইপিআই সম্পর্কে তোমাদের আরেকটু বেসিক ধারণা দেওয়া দরকার। ইপিআই প্রোগ্রাম, এই যে ইপিআই প্রোগ্রাম আছে, এটা বাংলাদেশে কবে চালু হয়? কেউ কি জানো? যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট করো। বাংলাদেশে ইপিআই প্রোগ্রাম কবে চালু হয়? বাংলাদেশে ইপিআই প্রোগ্রাম চালু হয় 1979। ঠিক আছে? 1979 সালে প্রথম ইপিআই প্রোগ্রাম চালু হয় বাংলাদেশে। তো যখন 1989 সালে ইপিআই প্রোগ্রাম বাংলাদেশে চালু হলো, তখন এইটা হচ্ছে পাইলট আকারে চালু হয়। ঠিক আছে? পাইলট আকারে বলতে তখন হচ্ছে মাত্র 8টি থানায় চালু করা হয়েছিল। কয়টি থানায়? 8টি থানায়। এরপরে এটাকে 1985 সালে সারা দেশব্যাপী চালু করা হয়। তাহলে বাংলাদেশে প্রথম ইপিআই প্রোগ্রাম কখন চালু করা হয়? 1879 সালে। কয়টি থানায়? 8টি থানায় চালু করা হয়। এরপরে 1985 সালে, তাহলে ইপিআই প্রোগ্রাম বাংলাদেশে প্রথম চালু হয় 1979 সালে, এবং হচ্ছে এটাকে সম্প্রসারিত করে সারা বাংলাদেশে চালু করা হয় 1985 সালে। ঠিক আছে? এটুকু ক্লিয়ার? তাহলে ইপিআই প্রোগ্রাম সম্পর্কে যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি, তাহলে
ইপিআই এর ফুল ফর্ম হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, মানে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। ইপিআই প্রোগ্রামটা বাংলাদেশে প্রথম চালু হয় 1979 সালে। তখন পাইলট আকারে 8টি থানায় চালু করা হয়েছিল এবং 1985 সালে এটাকে পুরো বাংলাদেশব্যাপী বাস্তবায়ন করা হয়। ঠিক আছে, এরকম ক্লিয়ার? তো ইপিআই শিডিউলে এর আগে হচ্ছে মূলত 10টি টিকা দেওয়া হইতো, বর্তমানে 12টি টিকা দেওয়া হয়। এটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, সিনথিয়া বলছো ক্লিয়ার। আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। আজকের এই ইপিআই শিডিউল নিয়ে আমরা যে আলোচনা করব, দেখো এইটা শুধু নার্সিং এ তুমি পড়তেছো এজন্য তোমার জানা লাগবে ব্যাপারটা এমন না। তুমি ভবিষ্যতে একজন আদর্শ মা হবা, আদর্শ বাবা হবা, মানে তোমার পাড়া প্রতিবেশী, তোমার পরিবার থেকে শুরু করো না কেন? তোমার পরিবার থেকে শুরু করো। তোমার পরিবারের যে ছোট বাচ্চারা আছে তাদের স্বাস্থ্য সেবা দায়িত্ব তো তোমার, তাই না? তাদের স্বাস্থ্য ভালো রাখা সবকিছু তো তোমার দায়িত্ব। তাহলে একটা পরিবারের ছোট বাচ্চাদের সব ধরনের রোগ থেকে বাঁচানোর জন্য আমরা এই ইপিআই শিডিউলটা অবশ্যই ফলো করব। তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেখানে বুঝতে সমস্যা হবে কমেন্ট করে জানাবা। আজকের এইটা খুবই মনোযোগ দিয়ে ক্লাস করবা, ঠিক আছে? তাহলে আমরা মূল পার্টে চলে যাই। তাহলে দেখো, ইপিআই প্রোগ্রামে আমরা হচ্ছে আগে কয়টা টিকা কথা জানছিলাম? 10টা টিকার কথা শুনছিলাম, ঠিক আছে? তো এই 10টা টিকাকে আমরা পরে যে নতুন দুইটা অ্যাড হয়েছে ওই দুটো একটু পরেই বলবো, যেহেতু পরে অ্যাড হয়েছে, ঠিক আছে? আমরা মূলত এখন 10টা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, ইপিআই শিডিউলে যে 10টা টিকা আছে এই 10টাকে সহজভাবে মনে রাখার জন্য আমরা একটা ছন্দ বের করছি, ঠিক আছে? মানে তোমাদের সুবিধার্থে আর কি, এটা আমার বানানো ছন্দ। তো আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল, মানে হেল্পফুল হবে, ঠিক আছে? তাহলে দেখো, ইপিআই শিডিউলে যে 10টা টিকা আছে এই 10টা টিকাকে আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। ছন্দটা হচ্ছে, তোমরা যেমন হচ্ছে ছোটবেলায় পড়ছো না, হাট্টিমা টিম টিম, কাইন্ড অফ এই ধরনের ছন্দই হবে, ঠিক আছে? তো হাট্টিমা টিম টিম আজকে আমরা শিখবো না, আমরা শিখবো হচ্ছে হাঁটি হাঁটি পা পা, ঠিক আছে? যেহেতু ইপিআই শিডিউলে যে টিকাগুলো আছে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য দেওয়া হয়, তাহলে হাঁটি হাঁটি পা পা যে বাচ্চারা করে এদের জন্য যেহেতু ইপিআই শিডিউলের টিকাগুলো দেওয়া হয়, তাহলে আজকে আমরা হাঁটি হাঁটি পা পা করেই ইপিআই শিডিউলের যে টিকাগুলো আছে সবগুলো শিখে ফেলবো। কি বলো তোমরা? ঠিক আছে, তাহলে দেখো, আমরা যে ছন্দটা বানিয়েছি সেটা হচ্ছে ডি পি টি, হাঁটি হাঁটি পা পা এম আর টি। তাহলে ইপিআই শিডিউলে যে 10টা টিকা আছে তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি। তাহলে ডি পি টি 3টা, ঠিক আছে? হাঁটি হাঁটি পা পা 7টা, তারপরে এম আর টি 10টা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ইপিআই শিডিউলে যে আমরা আগেই বলছি যে এখন 10টা নিয়ে আলোচনা করব, এরপরে বাকি দুইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে যে 10টা টিকা আমরা আগে দেখছিলাম সেই 10টা টিকার মধ্যে আছে ডিপিটি, হাঁটি হাঁটি পা পা এমআরটি, ঠিক আছে? তাহলে আজকে আমরা হাঁটি হাঁটি পা পা করে ইপিআই শিডিউলের 10টা টিকা শিখে ফেলবো। তাহলে দেখো, এই ডিপিটি হাঁটি হাঁটি পা পা দিয়ে আমরা কি বোঝাচ্ছি আসলে, যদি একটু খেয়াল করি তাহলে দেখো, এখানে ডি ফর ডিপথেরিয়া, ডিপথেরিয়ার জন্য আমরা হচ্ছে একটা টিকা দেই, ঠিক আছে? এরপরে আছে আমাদের পার্টুসিস, পার্টুসিসের জন্য একটা টিকা দেই। এরপরে আছে টিটেনাস, টিটেনাসের জন্য আমরা একটা টিকা দেই। তাহলে আমাদের ছন্দে যে ছিল ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি, তাহলে ডিপিটি কি তোমার ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। ডিপিটি ক্লিয়ার কিনা? ডিপিটি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা যে ছন্দ বলছি ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি, এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, ক্লিয়ার। তাহলে দেখো, ডিপিটি দিয়ে আমরা বোঝাইছি ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, ঠিক আছে? এরপরে যে হাঁটি হাঁটি পাপা আছে, প্রথম যে হাঁটি আছে এটা হচ্ছে হেপাটাইটিস বি, ঠিক আছে? হেপাটাইটিস বি। এরপরে দ্বিতীয় যে হাঁটি আছে সেটা হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। দ্বিতীয় হাঁটি কি? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, ক্লিয়ার? এরপরে দেখো, পা পা, হাঁটি হাঁটি পা পা, প্রথম যে পা আছে সেটা হচ্ছে নিউমোকক্কাল নিউমোনিয়া। প্রথম যে পা আছে এটা কি? নিউমোকক্কাল নিউমোনিয়া। দ্বিতীয় যে পা আছে সেটা হচ্ছে পোলিও মাইলাইটিস। দ্বিতীয় যে পা আছে এটা কি? পোলিও মাইলাইটিস। এরপরে দেখো এমআরটি, তোমরা কি হচ্ছে মেট্রো রেলে এমআরটি পাশে কথা শুনছো না? মেট্রো রেলে এমআরটি পাস হলে তোমার আর টিকিট কাটা লাগবে না, ঠিক আছে? তো ওই এমআরটি পাস থেকে তোমরা এমআরটিটা নাও না কেন? দেখো এখানে
এমআরটির যে এম আছে, এম ফর মিজেলস। বর্তমানে কিন্তু হাম পুরো বাংলাদেশ ব্যাপী একটা আতঙ্ক ছড়িয়ে দিছে, ঠিক আছে। তো এই হামের উপসর্গ, কিভাবে এটার প্রতিকার করা যায়, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আমরা যে 10টা টিকা আছে এগুলো সম্পর্কে আগে একটু বিস্তারিত জেনে নিই। তারপরে এমআরটি যে আর আছে, আর ইকুয়াল আমরা বলতে পারি রুবেলা, ঠিক আছে। এরপরে এমআরটি যে টি আছে, টি ইকুয়াল আমরা বলতে পারি টিউবারক্লোসিস। তাহলে ইপিআই শিডিউলে কয়টা টিকা আছে? টোটাল 10টা, টোটাল 12টা, কিন্তু এখন আমরা 10টা শিখতেছি, ঠিক আছে। তাহলে যে 10টা টিকা আছে ইপিআই শিডিউলে, এই 10টা টিকার নাম তোমরা একটু কমেন্ট করে জানাও তো সবাই। সবাই একটু কমেন্ট করে জানাও, ইপিআই শিডিউলে 10টা যে টিকা আছে এই 10টা টিকা একটু সবাই কমেন্ট করে জানাও। তাহলে ছন্দটা কি? ছন্দটা হচ্ছে আমাদের ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি, ঠিক আছে। ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি। তাহলে ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি তে এখানে 10টা টিকা আছে। টিকা 10টার নাম কি কি? এগুলো হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, নিউমোকক্কাল নিউমোনিয়া, পোলিওমাইলাইটিস, মিজেলস, রুবেলা, টিউবারক্লোসিস। ডিপিটি হাঁটি হাঁটি পা পা, এমআরপি না সিনথিয়া, এমআরটি টিউবারক্লোসিস হবে। তুমি একটু ভুল লিখছো, ঠিক আছে। তাহলে সবাই একটু কমেন্ট করে জানাও এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। আমাদের ইপিআই শিডিউলে যে টিকাগুলো আছে, টিকাগুলোর নাম সম্পর্কে সবার কি বেসিক ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি, হ্যাঁ গুড। তো এইটুকু ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। আমাদের ইপিআই শিডিউলে যে টিকাগুলো আছে, টিকাগুলোর নাম সম্পর্কে তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার। তাহলে দেখো নেক্সট স্লাইডে দেখি কি আছে আমাদের। এখন নেক্সট স্লাইডে আমাদের আছে যে কখন কোন টিকা দেওয়া হয়, ঠিক আছে। কখন কোন টিকা দেওয়া হয়, দেখো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে প্রেক্ষাপটে। হাম যেভাবে প্রাদুর্ভাব ছড়িয়েছে, তো এখন আমাদের ইপিআই শিডিউলটা না শিখলেই না, ঠিক আছে। অবশ্যই শিখতে হবে। যাদের বাসায় 5 বছরের নিচে বাচ্চারা আছে তাদেরকে অবশ্যই এই ইপিআই শিডিউল অনুযায়ী টিকা দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কোন বয়সে দিতে হয়, তাইফা জাহান, অবশ্যই এগুলো আমরা আজকে ক্লিয়ার করব। তাহলে দেখো কখন কোন টিকা দেওয়া হয়। আমাদের নেমোনিক্স বা ছন্দটা ছিল হচ্ছে ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি, ঠিক আছে। ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি। তাহলে এখানে দেখো ডিপিটি যে ছিল, ডি ফর ডিপথেরিয়া, পি ফর পার্টুসিস, টি ফর টিটেনাস। এরপরে হাঁটি হচ্ছে হেপাটাইটিস বি, আরেকটা হাঁটি ছিল আমাদের হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এখানে যে 5টা টিকা আছে দেখো তো, ডিপিটি হাঁটি হাঁটি, এখানে যে 5টা টিকা ছিল এই 5টাকে একত্রে বলা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। কি বলা হয়? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। সবাই একটু কমেন্ট করো কোনগুলোকে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলা হয়। তাহলে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এবং হেপাটাইটিস বি, এগুলোকে একত্রে কি বলা হয়? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলা হয়। আফরিন সুলতানা, হ্যাঁ গুড। তাহলে আমাদের যে 5টা টিকা ছিল, প্রথম যে 5টা টিকা ছিল, এগুলোকে একত্রে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলা হয়। ক্লিয়ার এইটুকু? উচ্চারণ অনেক কঠিন, প্রথম প্রথম একটু কঠিন লাগবে, ঠিক আছে, পরে ঠিক হয়ে যাবে। তাহলে দেখো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন কোনগুলো ছিল। তাহলে ডিপিটি হাঁটি হাঁটি, এই 5টা ছিল পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আমাদের। তাহলে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এগুলো ছিল আমাদের পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। দেখো ইপিআই শিডিউলে টোটাল 12টা ছিল, তার মধ্যে আমরা এখন 10টা শিখতেছি, তার মধ্যে এখানেই 5টা আছে, 5টাকে একত্রে পেন্টাভ্যালেন্ট বলা হচ্ছে। এইটুকু ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। তাহলে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন কি কি ছিল? ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো তাহলে রোগের নাম পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনে আমাদের কি কি ছিল। আমাদের ছিল হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এইসব রোগের জন্য আমাদের 5টা টিকা দেওয়া হয়। তাহলে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি যে ছিল, এই 5টা ডিজিজের জন্য আমাদের 5টা টিকা দেওয়া হয়। 5টা টিকাকে একত্রে বলা হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। তাহলে দেখো টিকার নাম কি? টিকার নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। তাহলে ডিপিটি এখানে হচ্ছে 3টা আছে, এরপরে হেপাটাইটিস বি, তারপরে হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, ঠিক আছে।
এই 5টা ভ্যাকসিনকে কি বলা হচ্ছে? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলা হচ্ছে। তাহলে কোন কোন রোগের জন্য দেওয়া হয়? ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার জন্য এগুলো দেওয়া হয়। তাহলে এদের যে ডোজ সংখ্যাটা আছে, এদের ডোজ সংখ্যাটা কেমন? এদের ডোজ সংখ্যাটা আমাদের হচ্ছে, এদের ডোজ সংখ্যা হচ্ছে 0.5 ml, ঠিক আছে, 0.5 ml। তাহলে যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আছে, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ সংখ্যা কত আমাদের? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ সংখ্যা হচ্ছে 0.5 ml। ডোজের সংখ্যা কয়টা? ডোজের সংখ্যা হচ্ছে 3টা। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, তাহলে আমাদের যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ছিল, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের আমাদের ডোজ কত? 0.5 ml এবং ডোজের সংখ্যা হচ্ছে 3টা। কখন থেকে এই টিকা দেওয়া শুরু করব? ঠিক আছে, তাহলে কখন থেকে এই টিকা দেওয়া শুরু করব? দেখো, ডোজের মধ্যে ন্যূনতম বিরতি হচ্ছে 4 সপ্তাহ। তাহলে প্রথমবার দেওয়ার পর 4 সপ্তাহ তোমাকে ব্রেক নিতে হবে। তাহলে প্রথমবার দেওয়ার পর তোমাকে 4 সপ্তাহ ব্রেক নিতে হবে। কখন থেকে টিকা দেওয়া শুরু করবা? জন্মের 6 সপ্তাহ থেকে শুরু হবে, ঠিক আছে। জন্মের 6 সপ্তাহে একবার দিবা, 10 সপ্তাহে একবার দিবা, তারপরে 14তম সপ্তাহে একবার দিবা। তাহলে দেখো, আমাদের ন্যূনতম বিরতি ছিল হচ্ছে 4 সপ্তাহ। তাহলে 6 সপ্তাহ একবার দিবা, 4 সপ্তাহে ব্রেক দিলে হচ্ছে 10 সপ্তাহ, আবার 4 সপ্তাহ ব্রেক দিলে হচ্ছে 14তম সপ্তাহ, ঠিক আছে। তাহলে আমাদের যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন গুলো ছিল, এই ভ্যাকসিন গুলো আমরা কবে থেকে দেবো? একটা বাচ্চার জন্মের ষষ্ঠ যে সপ্তাহ আছে, ষষ্ঠ সপ্তাহ থেকে এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেবো আমরা। তাহলে ষষ্ঠ সপ্তাহে একবার দেবো, 10ম সপ্তাহে একবার দেবো, 14তম সপ্তাহে একবার দেবো। তাহলে আমাদের এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ কমপ্লিট হবে। এখন কথা হচ্ছে কোথায় দেবো, ঠিক আছে, টিকাদানের স্থান। তাহলে দেখো, টিকাদানের স্থান টিকাদানের স্থান কোথায় আমরা যদি খেয়াল করি, উরুর মধ্যভাগের বহিরাংশে, ঠিক আছে, উরুর মধ্যভাগের বহিরাংশে। টিকা কোথায় দেব? উরুর মধ্যভাগের বহিরাংশে, অন দা আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই, লেফট সাইড। তাহলে বাম পায়ের আপার অ্যান্ড আউটার পার্টে দেবো আমরা। ইনার পার্টে কেন দেবো না, এগুলো তোমরা যখন অ্যানাটমি পড়বা ফার্স্ট ইয়ারে তখন বুঝবা যে হচ্ছে ইনার পার্টে দিলে অনেক সময় ভেইনের মধ্যে যাওয়ার চান্স আছে, ঠিক আছে, এই জন্য আমরা আপার অ্যান্ড আউটার পার্টে দেবো। তাহলে টিকাদানের স্থানটা কোথায়? উরুর মধ্যভাগের বহিরাংশে, অবশ্যই বাম পায়ে দিবা, ঠিক আছে, অন আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই, ঠিক আছে, অন আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই। তাহলে বাম পায়ের আপার অ্যান্ড আউটার পার্টে দিতে হবে, ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? এখন দেখো, টিকা প্রয়োগের পথ। তাহলে টিকার প্রয়োগের পথ মাংসপেশিতে দিতে হবে। এখন দেখো, ইন্ট্রামাসকুলার মানে আইএম দিতে হবে। টিকাদানের অনেকগুলো নিয়ম আছে, তুমি এগুলো পরে শিখবা। আমরা এগুলো নিয়ে মানে বিস্তারিত আলোচনা করব। আইএম আছে, তারপরে হচ্ছে সাবকিউটেনাস আছে, তারপরে হচ্ছে ইন্টারডার্মাল আছে। এগুলো হচ্ছে টিকা দেওয়ার একটা করে রুট, ঠিক আছে। এই যে আইএম যেটা আছে, এটা হচ্ছে মাংসপেশিতে দেওয়া হয়। সাবকিউটেনাস যেটা আছে, এটা চামড়ার নিচে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এগুলো আমরা শিখবো পরবর্তীতে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার কিনা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নিয়ে? কারো কোনো কনফিউশন আছে কিনা জানাও। খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু। তোমার শুধু নার্সিং লাইফ না, তোমার সারা জীবনের জন্য এটা লাগবে। তুমি ভবিষ্যতে একজন আদর্শ মা হবা, আদর্শ বাবা হবা, তাহলে এটা তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়বে, ঠিক আছে। তোমার এটা আসলে এটা শিখে রাখা দরকার সবার জন্য, ঠিক আছে। আজকে এটা শিখে তোমার পরিবারে ছোট বাচ্চা থাকলে তাদের গার্ডিয়ানদের এটা জানাই দিবা, ঠিক আছে, কোনটিকে কখন দিতে হয়, কিভাবে দিতে হয়, বিস্তারিত আলোচনা করবো আজকে, ঠিক আছে। তাহলে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনে আমাদের কি ছিল? ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, এগুলো ডিজিজের বিরুদ্ধে আমাদের 5টা টিকা দেওয়া হইতো। টিকা 5টার নাম কি ছিল আমাদের? টিকা 5টার নাম কি ছিল? সবাই একটু কমেন্ট করো। তাহলে আমাদের পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখি কি আছে। এরপরে দেখো, এরপরে আমাদের হচ্ছে যে আমাদের নেমোনিক্সটা ছিল যে ডিপিটি, হাঁটি হাঁটি পা পা, আমরা হাঁটি হাঁটি পর্যন্ত ক্লিয়ার করছি। এবার হচ্ছে পা পা করে একটু আগাবো, ঠিক আছে। তাহলে দেখো, প্রথম পাতে আমাদের ছিল নিউমোকক্কাল নিউমোনিয়া। তোমরা হচ্ছে নিউমোনিয়ার নাম শুনছো না? নিউমোনিয়ার নাম শুনছো কিনা? নিউমোকক্কাল নিউমোনিয়া, ঠিক আছে। এই নিউমোনিয়া ডিজিজের বিরুদ্ধে যে টিকাটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে পিসিভি, পিসিভি টিকা। তাহলে নিউমোনিয়ার বিরুদ্ধে কোন টিকা দেওয়া হয়? পিসিভি, নিউমোকক্কাল ভ্যাকসিন, ঠিক আছে। নিউমোকক্কাল ভ্যাকসিন পিসিভি টিকা দেওয়া হয়, ঠিক আছে। এটা ডোজ কত? এটা ডোজ হচ্ছে 0.5 ml। তাহলে নিউমোনিয়া ডিজিজের জন্য যে ভ্যাকসিন দেওয়া হয় এটা ডোজ কত? 0.5 ml। ডোজের সংখ্যা কত? ডোজের সংখ্যা হচ্ছে 3টা, ঠিক আছে। কখন থেকে টিকা দিবা? ষষ্ঠ সপ্তাহে দিবা, 10ম সপ্তাহে দিবা, 14তম সপ্তাহে দিবা। আর হচ্ছে মধ্যবর্তী বিরতি কত?
4 সপ্তাহ পর পর দিতে হবে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। নিউমোনিয়া রোগের জন্য কোন টিকা দেওয়া হয়, কখন দেওয়া হয় এবং কোথায় দেওয়া হয়। তাহলে এই টিকা দেওয়ার স্থান হচ্ছে উরুর মধ্যভাগের বহিরাংশে, অন দ্য আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মতোই। তাহলে অন দ্য আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই, লেফট সাইড, এটাও বাম পায়ে দিতে হবে। ঠিক আছে, এবং এটাও মাংসপেশিতে দিতে হবে, এটাও আইএম দিতে হবে। ঠিক আছে, মাংসপেশিতে এটাও দিতে হবে। তাহলে নিউমোনিয়া রোগের জন্য যে টিকা দেওয়া হয় এইটা কোথায় দেওয়া হয়, এটা মাংসপেশিতে দেওয়া হয়, এবং হচ্ছে অন আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই, অবশ্যই লেফট সাইডে দিতে হবে, মানে বাম পায়ে দিতে হবে। এইটুকু ক্লিয়ার কিনা? নিউমোনিয়া রোগের বিস্তারিত ক্লিয়ার কিনা? আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগতেছে সবাই একটু জানাও। আসলে এটা অনেক ইনফরমেটিভ একটা ক্লাস, কিন্তু আশা করি সবার কাজে দেবে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার। তাহলে দেখো, আমরা শিখে ফেললাম পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, শিখে ফেললাম, এরপরে হচ্ছে নিউমোনিয়া জন্য যে টিকা দেওয়া হয় এটাও শিখে ফেললাম। ঠিক আছে, নিউমোনিয়ার জন্য যে টিকা দেওয়া হয় এটাও আমরা শিখে ফেললাম। এরপরে আমরা কি শিখবো? এরপরে আমরা শিখবো হাঁটি হাঁটি পা পা, যে দ্বিতীয় পা ছিল সেটা হচ্ছে পোলিওমাইলাইটিস। পোলিওমাইলাইটিস, পোলিও, ছোটবেলায় তোমরা পোলিও খাইছো কিনা? পোলিও কি মুখে খাওয়ানো হইতো? ঠিক আছে, পোলিও খাইছো না সবাই? পোলিও, আচ্ছা, দেখো, ছোটবেলায় পোলিও খাইছো, এখন পড়ো কেন এটা খাওয়ানো হইতো। তাহলে দেখো, তাহলে আমাদের দ্বিতীয় যে পা ছিল এটা হচ্ছে পোলিও তাহলে এটা কিসের জন্য দেওয়া হইতো? পোলিও মাইলাইটিসের জন্য দেওয়া হইতো। টিকার নাম কি? টিকার নাম হচ্ছে ওপিভি। তাহলে পোলিওর জন্য যে টিকা দেওয়া হইতো, তাহলে এটার নাম কি ছিল আমাদের? পোলিওর জন্য যে টিকা দেওয়া হয় এটার নাম কি? এটার নাম হচ্ছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন। তাহলে পোলিও মাইলাইটিসের জন্য যে টিকা দেওয়া হয় সেই টিকার নাম কি? সেই টিকার নাম হচ্ছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, এটা ডোজ সংখ্যা হচ্ছে 2-3 ফোঁটা, নির্দেশনা অনুসারে 2-3 ফোঁটা তোমার জিহ্বায় দেওয়া হবে। ঠিক আছে, 2-3 ফোঁটা, ওরাল পোলিও ভাইরাস না, ওরাল পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, ওপিভি। তাহলে এটা তোমার মুখে দেওয়া হবে। তাহলে এটা দেওয়ার রুট কি? মুখে দিতে হবে। এটার ডোজ সংখ্যা হচ্ছে 4টা। ঠিক আছে, ডোজ সংখ্যা কত? 4টা। তাহলে কখন কখন দেওয়া হবে? তাহলে ষষ্ঠ সপ্তাহ, দশম সপ্তাহ, তারপর 14তম সপ্তাহ, এভাবে দিতে হবে। এর হচ্ছে মধ্যবর্তী বিরতি কত? 4র্থ সপ্তাহ, মানে 4 সপ্তাহ পর পর দিতে হবে। টিকাদানের স্থান হচ্ছে মুখে। তাহলে ওপিভি টিকা কোথায়, মানে ওপিভি যেটা আছে এটা কোথায় দেবো আমরা? মুখের মাধ্যমে দেবো। ঠিক আছে, পোলিও মাইলাইটিসের জন্য। ঠিক আছে, পোলিও মাইলাইটিসের জন্য। তাহলে এটুকু ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। দেখো, তাহলে আমাদের যে ইপিআই শিডিউলে 10টা টিকা নিয়ে বর্তমানে আমরা আলোচনা করবো, সে 10টার মধ্যে আমাদের অলরেডি 7টা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখি আমাদের কি আছে। এইবার দেখো, বর্তমান সময়ে সব থেকে কিসের কিসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে? হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। হাম নিয়ে একটু আলোচনা করি। হামের টিকা কখন দেওয়া হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলি, হামের ক্ষেত্রে যে সাইন সিমটমস আছে এই সাইন সিমটমস গুলো তোমরা একটু জেনে রাখো। হাম হইলে, ছোট বাচ্চাদের সাধারণত হাম হইলে কি হবে? উচ্চ জ্বর হবে। ঠিক আছে, অনেক বেশি জ্বর হবে, কাশি হবে, এরপরে হচ্ছে চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়বে, এবং হচ্ছে মুখে এবং সারা শরীরে র্যাশ দেখা দেবে। র্যাশ কি? লালচে দাগ দেখা দেবে শরীরে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে হামের মানে হচ্ছে লক্ষণ। তো এখন হাম হইলে কি করবা? হাম হইলে কি করবা? ভয়ের কিছু নাই। আমরা হচ্ছে সাধারণত যেটা করি, কোনো কিছু হলেই বেশি ভয় পেয়ে যাই। ঠিক আছে, ভয় না পেয়ে তোমাকে প্রাথমিক ব্যবস্থা নিতে হবে। বাচ্চাকে বেশি বেশি পরিমাণে তরল খাবার খাওয়াইতে হবে। এক্ষেত্রে পানি, তারপর হচ্ছে ডাবের পানি, ফলের জুস, এগুলো খাওয়াইতে হবে। ঠিক আছে, তাহলে হামের যে লক্ষণগুলো ছিল, লক্ষণগুলো কি ছিল? উচ্চ জ্বর হবে, তারপরে হচ্ছে সর্দি কাশি হবে, এরপরে হচ্ছে শরীরে লালচে র্যাশ দেখা দেবে। এগুলো হচ্ছে হাম রোগের লক্ষণ। তাহলে প্রাথমিক চিকিৎসা হিসেবে তুমি কি করবা একজন সচেতন নাগরিক হিসেবে? তাহলে বাচ্চাকে বেশি পরিমাণে তরল খাবার, যেমন হচ্ছে পানি, আহ ডাবের রস, তারপরে হচ্ছে ফলের জুস, এগুলো খাওয়াবা। ঠিক আছে, তাহলে হাম সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। দেখো, তাহলে মিজেলস, এই মিজেলস মানে হচ্ছে হাম, এবং রুবেলা এটাও একটা অসুখের নাম। তাহলে দেখো, রোগের নাম হচ্ছে হাম এবং রুবেলা।
টিকার নাম হচ্ছে এমআর টিকা, এমআর টিকা, এম ফর মিজেলস, আর ফর রুবেলা। তাহলে রোগের নাম দিই, টিকার নাম, ঠিক আছে, এমআর, মিজেলস এবং রুবেলা। ডোজের সংখ্যা কত? একটা করে। ডোজের সংখ্যা মানে 0.5 ml দিতে হবে এবং ডোজের সংখ্যা একটা। কখন দিতে হবে দেখো, হামের টিকা, হামের টিকা সাধারণত 9 মাস বছর বয়সে দেওয়া হয়। একটা বাচ্চার যখন 9 মাস বয়স পূর্ণ হবে তখনই হামের টিকা দেওয়া হয়। এবং রুবেলার টিকা কখন দেওয়া হয়? একটা বাচ্চার যখন 15 মাস বয়স পূর্ণ হবে তখনই হচ্ছে রুবেলার টিকা দেওয়া হয়। তো বর্তমানে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব এত বেড়ে গেছে, এজন্য এই 9 মাসের পরিবর্তে বর্তমানে 6 মাসে হামের টিকা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে কয় মাসে হামের টিকা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে? 6 মাসে। তাহলে 9 মাসের পরিবর্তে একটু ইপিআই শিডিউলকে পরিবর্তন করে হামের টিকা এখন 9 মাসের পরিবর্তে 6 মাসে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে হাম এবং রুবেলার টিকা কখন কখন দেওয়া হয়? হামের টিকা দেওয়া হয় 9 মাস বছর বয়সে এবং রুবেলার টিকা দেওয়া হয় 15 মাস বছর বয়সে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, দেখো এটা কই দেওয়া হয়। এটা হচ্ছে টিকাদানের স্থানটা হচ্ছে উরুর মধ্যভাগের বহির অংশে ডান উরুতে, ঠিক আছে। তাহলে আপার অ্যান্ড আউটার পার্ট অফ রাইট মিড থাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডান পায়ে দিতে হবে, ডান পায়ে আপার অ্যান্ড আউটার পার্ট অফ রাইট মিড থাই, রাইট সাইডে দিতে হবে, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? এবং টিকা প্রয়োগের যে পথটা আছে, টিকা প্রয়োগের পথটা হচ্ছে এটা চামড়ার নিচে দেওয়া হয়। চামড়ার নিচে যেটাকে দেওয়া হয় সেটাকে সাবকিউটেনাস বলে। চামড়ার নিচে যেটাকে দেওয়া হয় সেটাকে সাবকিউটেনাস বলে। সাবকিউটেনাসের শর্ট ফর্ম হচ্ছে এসসি। এর আগে আমরা দেখছি যেটা হচ্ছে ইন্ট্রামাসকুলার মাংসপেশি দিয়ে দেওয়া হইতো, ওইটাকে আমরা আইএম বলতাম। এবং চামড়ার নিচে যেটা দেওয়া হয় সেটাকে বলতেছি সাবকিউটেনাস। তাহলে হাম এবং রুবেলার টিকা কোথায় দেওয়া হয়, কখন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, ডোজ সংখ্যা কত, এবং হচ্ছে কত বছর বয়সে দেওয়া হয়, সবকিছু ক্লিয়ার কিনা? এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সবাই একটু নোট করে নাও, সবাই একটু নোট করে নাও যে হামের টিকা কখন দেওয়া হয়, রুবেলার টিকা কখন দেওয়া হয়, এর ডোজ সংখ্যা কত, কোথায় দেওয়া হয় এবং কোথায় দেওয়া হয়, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আজকের ক্লাসটা অনেক ইনফরমেটিভ, ঠিক আছে। তাহলে হাম সম্পর্কে আর কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ক্লিয়ার। এরপরে দেখো, এরপরে আমাদের যে এমআরটি ছিল, এমআরটির যে টি আছে, টি ইকুয়াল হচ্ছে টিউবারক্লোসিস। টিউবারক্লোসিস মানে কি? টিউবারক্লোসিস মানে কি? টিউবারক্লোসিস মানে কি? টিউবারক্লোসিস মানে হচ্ছে যক্ষ্মা, ঠিক আছে। এই যক্ষ্মা রোগের জন্য একটা টিকা দেয়া হয়, এই টিকাটার নাম কি? এইটা হচ্ছে বিসিজি টিকা। কি টিকা? বিসিজি টিকা। তাহলে টিউবারকুলোসিস বা যক্ষ্মার জন্য যে টিকা দেওয়া হয় এই টিকার নাম কি? এই টিকার নাম হচ্ছে বিসিজি টিকা। তাহলে যক্ষ্মা রোগের জন্য যে টিকা দেওয়া হয় সেই টিকার নাম কি? সেই টিকার নাম হচ্ছে বিসিজি টিকা। তোমরা একটু সবাই কমেন্ট করো যে বিসিজি এর ফুল ফর্ম কি? বিসিজি এর ফুল ফর্ম কি? বিসিজি এর পূর্ণরূপ কি? সবাই একটু কমেন্ট করে জানাও বিসিজি এর পূর্ণরূপ কি? বিসিজি এর পূর্ণরূপ কি? তাহলে যক্ষ্মা রোগের জন্য আমাদের কি দেওয়া হয়? আমাদের বিসিজি টিকা দেওয়া হয়, ঠিক আছে। তখন বিসিজি টিকার ডোজ কত? এর হচ্ছে ডোজ 0.05 ml। এর আগে যেগুলো ছিল আমাদের ডোজ সংখ্যা ছিল 0.5 ml। তোমরা খেয়াল করছো কিনা দেখো, ওইখানে ছিল 0.5 ml, 0.55 ml, কিন্তু বিসিজি টিকা হচ্ছে 0.05 ml। তোমরা কি খেয়াল করছো ব্যাপারগুলো? এরপরে এই ডোজের সংখ্যা হচ্ছে একটা। এটা কখন দেওয়া হয়? জন্মের পরে দেওয়া হয়। তোমাদের সবারই হচ্ছে, তোমাদের সবারই এই যক্ষ্মা রোগের জন্য যে বিসিজি টিকা দেওয়া হয় এটার কিন্তু একটা দাগ তোমাদের শরীরে আছে। তোমরা সবাই খেয়াল করে দেখো, তোমাদের বাম হাতে ঠিক এই জায়গায় একটা দাগ আছে, এই জায়গায় একটা টিকার দাগ আছে, এইটাই সেই দাগ। এই বিসিজি টিকার জন্য এই দাগটা হয়ে থাকে। তাহলে তোমাদের বাম হাতে যে দাগটা আছে এটা তোমার জন্মের পরেই বিসিজি যাতে তোমাকে মানে যক্ষ্মা যাতে তোমাকে অ্যাটাক না করে এই জন্য বিসিজি টিকা দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আজকে কারণটা খুঁজে পাইলা তোমার এখানে কেন একটা দাগ আছে। তাহলে আজকে এই দাগের রহস্য উদ্ঘাটন হয়েছে, এই দাগটা এখানে কেন? তাহলে বিসিজি টিকার জন্য এই দাগটা তোমার আছে, ঠিক আছে। আচ্ছা, সুস্মিতা, সুস্মিতা কমেন্ট করছো হচ্ছে বিসিজির ফুল ফর্ম গুগল থেকে জানলাম যে হচ্ছে বেসিলিক ক্যালমেট গুইরিন। হ্যাঁ, গুড। বেসিলি
ক্যালমেট, তাহলে বেসিলি ক্যালমেট গুইরিন, ঠিক আছে। তাহলে বিসিজি এর ফুল ফর্ম হচ্ছে বেসিলি ক্যালমেট গুইরিন। বিসিজি এর ফুল ফর্ম কি? বিসিজি এর ফুল ফর্ম হচ্ছে বেসিলি ক্যালমেট গুইরিন। এইটা হচ্ছে আবিষ্কারকের নাম অনুসারে দুইজন আবিষ্কারক আছে, একজন হচ্ছে আলবার্ট বেসিলি আলবার্ট ক্যালমেট্টি এবং হচ্ছে গুইরিন, এবং গুইরিনের নাম অনুসারে এই বিসিজি টিকার নামকরণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে আবিষ্কারকের নাম অনুসারে এই টিকার নামকরণ করা হয়েছে যে বেসিলি ক্যালমেট্টি গুইরিন, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার কিনা? তাহলে কখন বিসিজি টিকা দেওয়া হয়? বিসিজি টিকা দেওয়া হয় হচ্ছে তোমার জন্মের পরে। বিসিজি টিকা কখন দেওয়া হয়? তোমার জন্মের পরে। টিকাদানের স্থান কই? টিকাদানের স্থান হচ্ছে বাম বাহুর উপরের অংশে, বাম বাহুর উপরের অংশে। এখানে তোমাদের সবারই একটা দাগ আছে কিন্তু টিকা, ঠিক আছে। তাহলে বাম বাহুর উপরের অংশে কি দেওয়া হয়? বিসিজি টিকা দেওয়া হয়। বিসিজি কিসের জন্য দেওয়া হয়? টিউবারকুলোসিসের জন্য দেওয়া হয়। আগের ক্লাসে তোমাদের পড়াইছিলাম যে হচ্ছে টিউবারকুলোসিস কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে? কমেন্ট করে জানাও একটু সবাই, টিউবারকুলোসিস কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তাহলে দেখো টিকা প্রয়োগের স্থান এটা হচ্ছে চামড়ার মধ্যে দেওয়া হয়, এটা হচ্ছে আইডি, ঠিক আছে। ইন্টারডার্মাল দেওয়া হয়। তাহলে এর আগে আমরা শিখছি হচ্ছে আইএম ইন্ট্রামাসকুলার, যেটা মাংসপেশিতে দেওয়া হয়। তারপরে আমরা শিখছি সাবকিউটেনাস, যেটা চামড়ার নিচে দেওয়া হয়। এখন আমরা শিখলাম ইন্ট্রাডার্মাল, এটা হচ্ছে চামড়ার মধ্যে দেওয়া হয়। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে টিউবারকুলোসিস কিসের কারণে হয়ে থাকে? টিউবারকুলোসিস হয়ে থাকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার কারণে টিউবারকুলোসিস হয়ে থাকে, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে বিসিজি এর ফুল ফর্ম কি? বিসিজি এর ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলিক ক্যালমেট গুইরিন। আর টিউবারকুলোসিস কিসের কারণে হয়ে থাকে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কারণে হয়ে থাকে। এবং যে বিসিজি টিকা দেওয়া হয় এটা কোথায় দেওয়া হয়? এটা হচ্ছে ইন্টারডার্মাল দেওয়া হয়, চামড়ার মধ্যে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এ পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই? তাহলে ক্লাসটা কিন্তু আজকে অনেক ইনফরমেটিভ, ঠিক আছে। একটু মনোযোগী হতে হবে, অবশ্যই নোট করতে হবে। এরপর দেখো টিকা নেওয়ার গুরুত্ব। টিকা আমরা কেন দেব? টিকা আমরা কেন দেব? আচ্ছা, টিকা কেন দেব তার আগে আরেকটু আলোচনা করে নেই। আমরা বলছিলাম যে ইপিআই শিডিউলে আগে আমাদের 10টা টিকা ছিল, এখন হচ্ছে 12টা টিকা আছে। আমরা 10টা টিকা শিখে ফেলছি, এবং এই 10টা টিকার পর পরবর্তীতে 23 সালে এবং 25 সালে আবার নতুন করে 2টা টিকা সংযুক্ত হয়েছে আমাদের ইপিআই শিডিউলে। এই টিকা দুইটার নাম কি? এই টিকা দুইটার নাম ছিল আমাদের হচ্ছে, একটার নাম ছিল HPV, আরেকটার নাম ছিল আমাদের TCV। তাহলে পরবর্তীতে আমাদের যে 10টা টিকার পর 11তম এবং 12তম টিকা সংযুক্ত হয়েছে, এই টিকা দুইটার নাম হচ্ছে আমাদের, একটা নাম HPV আর একটা নাম হচ্ছে TCV, ঠিক আছে। তাহলে HPV কি এবং এটা কেন দেয়া হয়, কাদের দেয়া হয়? তাহলে দেখো এটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন, ঠিক আছে, বা ভাইরাস। হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন। তাহলে হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন এটা মূলত হচ্ছে মেয়েদের দেয়া হয়। এটা জরায়ুর যে ক্যান্সার আছে এই জরায়ুর ক্যান্সার প্রতিরোধে এটা দেওয়া হয় হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন, ঠিক আছে। এটা সাধারণত জরায়ুর ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে, তাহলে এটা মেয়েদের ক্ষেত্রে দেওয়া হয়। এবং TCV এটার ফুল ফর্ম হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। টিসিবি এর ফুল ফর্ম হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। টিসিবি এর ফুল ফর্ম হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। টাইফয়েড রোগের নাম শুনছো না? এই টাইফয়েড রোগের ট্রিটমেন্টের জন্য যে টিকাটা দেওয়া হয় সেটাকে আমরা TCV বলতেছি, মানে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, ঠিক আছে। তাহলে আমাদের এই 12টা টিকা বর্তমান ইপিআই শিডিউলে অন্তর্ভুক্ত। তাহলে আমরা 10টা টিকা হচ্ছে একটা ছন্দের মাধ্যমে শিখছি। ছন্দটা আমাদের ছিল যে ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি, এবং তারপরে নতুন করে যে দুইটা টিকা সংযুক্ত হয়েছে এই দুইটার নাম হচ্ছে, একটা HPV হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন বা ভাইরাসের কারণে যে টিকাটা দেওয়া হয়, এরপরে হচ্ছে আমাদের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, টাইফয়েড রোগের জন্য যে টিকাটা দেওয়া হয় সেটা হচ্ছে TCV। তাহলে বর্তমান ইপিআই শিডিউলে আমাদের টোটাল টিকার সংখ্যা কত? টোটাল টিকার সংখ্যা আমাদের হচ্ছে 12টা। এটুকু ক্লিয়ার কিনা? তাহলে
ইপিআই এর ফুল ফর্ম হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এটা হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এইটা 1979 সালে প্রথম বাংলাদেশে পাইলট আকারে 8টি থানায় চালু করা হয় এবং 1985 সালে পুরো বাংলাদেশে এইটা মানে সম্প্রসারিত আকারে চালু করা হয়। তাহলে বর্তমানে ইপিআই শিডিউলে 12টা টিকা আছে। 12টা টিকার নাম সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা শিখবো যে টিকা নেওয়ার গুরুত্ব কি, টিকা আমরা কেন নেব। তাহলে দেখো, টিকা আমরা নেব যে বাচ্চাদের মৃত্যুর হার কমাতে। তোমরা হচ্ছে 2010-12 সালের দিকে শুনে থাকবা যে মাতৃ ও শিশু মৃত্যুর হার, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর জন্য বাংলাদেশ কিন্তু অনেক পুরস্কারও পাইছে, ঠিক আছে। তাহলে দেখো, টিকা বাচ্চাদের মৃত্যুর হার কমাতে সাহায্য করে। তারপরে টিকা বাচ্চাদেরকে মারাত্মক রোগ থেকে রক্ষা করে। এরপর কি করে, টিকা বাচ্চাদের স্বাস্থ্যকর জীবনযাপন করতে সাহায্য করে। তাহলে এই যে বাচ্চাদের যাতে অসুস্থতা, বাচ্চারা সহজেই কিন্তু অনেক রোগে আক্রান্ত হতে পারে, তাহলে এই ধরনের যেন অসুখ বিসুখে আক্রান্ত না হয়, এজন্য আমরা বাচ্চাদেরকে এই টিকাগুলো ছোটবেলাতেই দিয়ে নেই, ঠিক আছে। এতে করে তাদেরকে তাদের ইমিউনিটি বুস্ট আপ হয়, ঠিক আছে। এরপরে এই টিকাগুলো সাধারণত কোথায় পাওয়া যাবে? এই টিকাগুলো তো সাধারণত স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হচ্ছে অনেক বেসরকারি হাসপাতালে বাচ্চাদের এই টিকাগুলো পাওয়া যায়, ঠিক আছে। তাহলে সময় মতো টিকা নিন, আপনার সন্তানের সুন্দর জীবন উপহার দিন। তাহলে আমাদের আজকের স্লোগান কি? যে সময় মতো টিকা নিন, আপনার সন্তানের সুন্দর জীবন উপহার দিন। তো ভবিষ্যতে তো হচ্ছে তোমরাও বাবা হবা, মা হবা। তো এই যে ইপিআই শিডিউল, এখানে যে 12টা ভ্যাকসিনের নাম আছে, আজকের পর থেকে যেন এটা তোমার মাথায় সব সময় থাকে, ঠিক আছে, মুখস্থ ঠোঁটস্থ, ঠিক আছে। আজকে অবশ্যই এটা নোট করবা এবং আমাদের বি ব্রেইনার যে ফেসবুক গ্রুপ আছে, এখানে নোট সাবমিট করবা। ক্লাসটা কেমন লাগছে এটাও কমেন্ট করে মানে ওখানে ক্যাপশনে জানাবা, ঠিক আছে। তাহলে দেখো, আচ্ছা, আমাদের হচ্ছে ইপিআই শিডিউল শেষ। ইপিআই শিডিউলে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি অলরেডি। তো এখন আমরা শিখব আমাদের কিছু মেডিকেল টার্মিনোলজি। মেডিকেল টার্মিনোলজি আমরা প্রথম ক্লাসে শিখেছি, দ্বিতীয় ক্লাসেও শিখেছি কিছু, যে কিছু রোগের নাম কি থাকলে কি হয়। আজকে আমরা কিছু মেডিকেল টার্মিনোলজি শিখব। মেডিকেল টার্মিনোলজি গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করবে। যখনই তুমি এরকম হচ্ছে টার্মিনোলজি বা বেশি বেশি শব্দের অর্থ শিখবা, দেখো তুমি যে কথা বলবা, কথা বলার জন্য তোমার পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। যখনই তোমার মেডিকেল রিলেটেড জ্ঞানগুলো থাকবে, তখনই কিন্তু তুমি মেডিকেলের ভাষায় কথা বলতে পারবা। কিন্তু যদি তুমি হচ্ছে কি মাকাল ফলের মতো যে উপরে ফিটফাট ভিতরে কিছু নাই, তাহলে কিন্তু হবে না। তাহলে এই জন্য তোমাকে কি করতে হবে? মেডিকেল টার্মিনোলজি গুলো জানতে হবে। তাহলে এখন আমরা কি করব? মেডিকেল টার্মিনোলজি শিখবো, ঠিক আছে। তাহলে আমার সাথে সাথে তোমরা সবাই কমেন্ট করে একটু জানাবা কোনটার মানে কি, এবং হচ্ছে সাথে সাথে একটু লিখে নোট করবা, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি। প্রথম যেটা আছে এটা হচ্ছে নকচুরিয়া। নকচুরিয়া মানে হচ্ছে রাতে বারবার প্রস্রাব হওয়া। তাহলে নকচুরিয়া মানে কি? রাতে বারবার প্রস্রাব হওয়া। এমন কারো আছে কি না? তাহলে নকচুরিয়া মানে কি? রাতে বারবার প্রস্রাব হওয়া। এরপরে কি আছে? ডিজিউরিয়া। ডিজিউরিয়া, ডিজিউরিয়া হচ্ছে প্রস্রাবে জ্বালা করা, ঠিক আছে। ডিজিউরিয়া মানে কি? ডিজিউরিয়া মানে প্রস্রাবে জ্বালা করা। তোমরা সবাই একটু কমেন্ট করো যে নকচুরিয়া মানে কি? রাতে বারবার প্রস্রাব হওয়া। ডিজিউরিয়া মানে কি? ডিজিউরিয়া মানে প্রস্রাবে জ্বালা করা। এরপরে যেটা আছে আমাদের, এটা হচ্ছে হেজিটেন্সি। হেজিটেন্সি মানে কি? প্রস্রাব শুরু করতে দেরি হওয়া, ঠিক আছে। প্রস্রাব শুরু করতে দেরি হওয়া। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও নকচুরিয়া মানে কি, ডিজিউরিয়া মানে কি, হেজিটেন্সি মানে কি। তাহলে হেজিটেন্সি মানে হচ্ছে প্রস্রাব শুরু করতে দেরি হওয়া। এরপরে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে ইনকন্টিনেন্স। ইনকন্টিনেন্স মানে কি? ইনকন্টিনেন্স মানে হচ্ছে প্রস্রাব ধরে রাখতে না পারা, ঠিক আছে। তাহলে ইনকন্টিনেন্স মানে কি? ইনকন্টিনেন্স মানে হচ্ছে প্রস্রাব ধরে রাখতে না পারা। এটা সাধারণত বাচ্চা বা হচ্ছে বয়স্ক যারা আছে এদের ক্ষেত্রে বেশি হয়। তো এই যে প্রস্রাব ধরে রাখতে পারে না, এজন্য কি বিছানায় প্রস্রাব করে দেয়। তো যখন একজন বয়স্ক ব্যক্তি বিছানায় প্রস্রাব করে, এটাকে বলা হয় হচ্ছে ভয়ুরিয়া, ঠিক আছে। বিছানায় প্রস্রাব করে দেয়। এরপরে যেটা আছে আমাদের যে রিটেনশন। রিটেনশন মানে কি? রিটেনশন মানে হচ্ছে প্রস্রাব আটকে থাকা, ঠিকভাবে প্রস্রাব ক্লিয়ার হবে না, ঠিক আছে। তোমরা সবাই একটু এগুলো কমেন্ট করে জানাও কোনটার মানে কি, ঠিক আছে। সবাই একটু কমেন্ট করে জানাও। তাহলে রিটেনশন মানে হচ্ছে প্রস্রাব আটকে থাকা, ঠিক আছে। তোমার প্রস্রাব ক্লিয়ার হবে না, এটাকে কি বলতেছি আমরা? এটাকে বলতেছি যে রিটেনশন। এরপরে আছে আমাদের অ্যাজোটেমিয়া। এরপরে অ্যাজোটেমিয়া। অ্যাজোটেমিয়া মানে কি? অ্যাজোটেমিয়া মানে হচ্ছে রক্তে ইউরিয়া বা নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়া। অ্যাজোটেমিয়া মানে কি? অ্যাজোটেমিয়া মানে হচ্ছে রক্তে ইউরিয়া এবং নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়া, ঠিক আছে। এরপরে আমাদের আছে ইউরেমিয়া। ইউরেমিয়া, ইউরেমিয়া হচ্ছে ইউরিয়ার বিষক্রিয়া।
আমরা জানি প্রস্রাব হচ্ছে একটা ইউরিয়া, ঠিক আছে? প্রস্রাবে কি কি থাকে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলোই তো থাকে, তাই না? নাইট্রোজেন, এগুলোই থাকে। তাহলে ইউরেমিয়া হচ্ছে ইউরিয়ার বিষক্রিয়া। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নেফ্রোলিথিয়াসিস। নেফ্রোলিথিয়াসিস মানে কি? কিডনিতে পাথর। আমরা গত ক্লাসে শিখছিলাম যে কোনো কিছু শেষে যদি সিস থাকে তাহলে সেখানে কোনো কিছু তৈরি হবে। কোনো কিছু শেষে যদি সিস থাকে তাহলে সেখানে কোনো কিছু তৈরি হবে। তাহলে দেখো, নেফ্রোলিথিয়াসিস, লিথ মানে হচ্ছে পাথর, আর নেফ্রো মানে হচ্ছে কিডনির একটা অভ্যন্তরীণ অংশ। কিডনির একক হচ্ছে নেফ্রন। তাহলে নেফ্রনে লিথ মানে পাথর, সিস মানে তৈরি। তাহলে নেফ্রনে পাথর তৈরি, এটাকে বলতেছি আমরা নেফ্রোলিথিয়াসিস, মানে কি? কিডনিতে পাথর হওয়া। এরপরে দেখো সিস্টাইটিস, আমরা বলছিলাম কোনো কিছু শেষে যদি আইটিস থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? প্রদাহ বা ইনফ্লামেশন বলে। তাহলে দেখো এখানে আইটিস আছে, তার মানে এখানে কি হবে? প্রদাহ হবে। তাহলে সিস্টাইটিস মানে কি? প্রদাহ। তাহলে মূত্রথলির প্রদাহকে আমরা সিস্টাইটিস বলতেছি। এরপরে দেখো আবারও আইটিস আসছে, তার মানে এটাও প্রদাহ। এটা হচ্ছে পাইলোনেফ্রাইটিস, মানে কিডনির সংক্রমণ। ঠিক আছে, পাইলোনেফ্রাইটিস মানে কি? কিডনির সংক্রমণ। তোমরা সবাই এগুলো একটু কমেন্ট করে এখন জানাও, এবং এগুলো অবশ্যই নোট করবা। ঠিক আছে, তাহলে এখন কমেন্ট করবা আমার ক্লাসে, আমার শুনতেছো, তারপর এখানে কমেন্ট করবা এবং খাতায় নোট করবা, তাহলে দেখবা আপনা আপনি এগুলো তোমাদের মনে থাকবে। ঠিক আছে, তাহলে পাইলোনেফ্রাইটিস মানে কি? কিডনির সংক্রমণ। ক্লিয়ার এইটুকু? ওকে। এরপরে দেখো, এরপরে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, জিআইটি। ঠিক আছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে কিছু টার্ম আছে এগুলো এখন আমরা শিখবো। ঠিক আছে, তাহলে শুরুতে যেটা আছে আমাদের সেটা হচ্ছে হেমাটেমেসিস। হেমাটেমেসিস আমরা আগেও শিখছি। হেমাটেমেসিস মানে কি? বমিতে রক্ত। বমিতে রক্ত যাওয়াকে কি বলে? বমিতে রক্ত যাওয়াকে কি বলে? বমিতে রক্ত যাওয়াকে বলে হচ্ছে হেমাটেমেসিস। ঠিক আছে, এরপরে ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া মানে কি? বদহজম। বদহজম শব্দটার সাথে তোমরা সবাই পরিচিত, তাই না? বদহজম কি? যে হচ্ছে পেট ভরপুর, মানে হচ্ছে খেতে ইচ্ছা করে না, ঠিকভাবে হজম হয় না, এটাই তো বদহজম, তাই না? তাহলে এটা কাদের হয়? যাদের হচ্ছে পেপটিক আলসার থাকে, যারা আলসারের পেশেন্ট আছে তাদের ক্ষেত্রেই ডিসপেপসিয়া হয়ে থাকে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, আলসার কাদের হয়? মানে আলসারের জন্য যে ব্যাকটেরিয়া দায়ী সেটাই, সেই ব্যাকটেরিয়ার নাম কি? আলসারের জন্য যে ব্যাকটেরিয়া দায়ী সেই ব্যাকটেরিয়ার নাম কি? আমরা হচ্ছে প্রথম অথবা দ্বিতীয় ক্লাসে কিন্তু এটা নিয়ে আলোচনা করছিলাম যে আলসারের জন্য একটা ব্যাকটেরিয়া দায়ী, ব্যাকটেরিয়াটার নাম কি? মনে আছে তোমাদের? আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে টেনেসমাস, মানে বারবার পায়খানার বেগ কিন্তু কোনো কিছু না হওয়া। টেনেসমাস মানে কি? তার মানে বারবার পায়খানার বেগ হবে কিন্তু পায়খানা হবে না, এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি আমরা টেনেসমাস। ঠিক আছে, তাহলে টেনেসমাস মানে কি? বারবার পায়খানার বেগ হবে কিন্তু পায়খানা হবে না। ঠিক আছে, এরপরে আছে আমাদের স্টিটোরিয়া। ঠিক আছে, স্টিটোরিয়া মানে কি? চর্বিযুক্ত পায়খানা। তাহলে চর্বিযুক্ত পায়খানাকে আমরা কি বলতেছি? স্টিটোরিয়া বলতেছি। এরপরে হচ্ছে বর্বরিক মি, মানে পেটের শব্দ, পেটের যে গুড়গুড় শব্দ হয় এটাকে কি বলতেছি? বর্বরিক মি। ঠিক আছে, এরপরে হেপাটো মেগালি। কোনো কিছু শেষে যদি মেগালি থাকে তার মানে সেখানে কোনো কিছু বড় হবে। ঠিক আছে, কোনো কিছু শেষে যদি মেগালি থাকে তাহলে সেখানে সেটাকে বড় বোঝাবে। স্বাভাবিকের তুলনায় বড় হওয়াকে মেগালি বলে, তাহলে স্বাভাবিকের তুলনায় কোনো কিছু বড় হওয়াকে কি বলে? মেগালি বলে। তাহলে আমরা শিখলাম কোনো কিছু শেষে যদি সিস থাকে, কোনো কিছু শেষে যদি সিস থাকে সেটাকে বলতেছি আমরা তৈরি হওয়া। কোনো কিছু শেষে যদি আইটিস থাকে সেটাকে বলতেছি আমরা প্রদাহ। ঠিক আছে, সেটাকে বলতেছি প্রদাহ। কোনো কিছু শেষে যদি আমাদের তাহলে মেগালি থাকে, মেগালি থাকে, সেটাকে বলতেছি আমরা বড় হওয়া। বড় হওয়া, স্বাভাবিকের তুলনায় কোনো কিছু বড় হওয়াকে মেগালি বলে। তাহলে হেপাটো মেগালি, হেপা মানে কি? হেপা মানে লিভার, হেপাটো মানে লিভার, তাহলে হেপাটো মেগালি মানে লিভার বড় হওয়া। এরপরে দেখো এটা শেষে কি? মেগালি আছে। মেগালি মানে কি? কোনো কিছু বড় হওয়া। স্প্লেনোমেগালি মানে কি? স্প্লিন বা প্লিহা। প্লিহার ইংরেজি কি? প্লিহার ইংরেজি হচ্ছে স্প্লিন। কোনো কিছু বড় হওয়া বলতে মেগালি। ঠিক আছে, তাহলে প্লিহা বড় হওয়াকে বলতেছি আমরা স্প্লেনোমেগালি। তাহলে কোনো কিছু বড় হওয়াকে কি বলে? কোনো কিছু বড় বড় হওয়াকে আমরা বলতেছি তাহলে মেগালি। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? আচ্ছা, মেগালি মানে বড় বোঝায়, হ্যাঁ। সুমাইয়া জাহান সাইমা, গুড। আচ্ছা, এরপরে দেখো জন্ডিস। এটা সম্পর্কে সবার আশা করি ধারণা আছে। জন্ডিস সবাই শুনছো। জন্ডিস হলে কি হয়?
জন্ডিস হলে শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় এবং চোখ হলুদ হয়ে যায়। তোমরা চোখ দেখে রক্ত শূন্যতা, জন্ডিস এগুলো যাচাই করতে পারবা। যখন রক্ত শূন্যতা হয় তখন চোখ হচ্ছে ফ্যাকাশে হয়ে যায়। তুমি কারো চোখ যদি এভাবে দেখো, এভাবে দেখলে দেখবা ওর চোখ যদি হচ্ছে ফ্যাকাশে হয়ে যায় তাহলে ওর রক্ত শূন্যতা বা এনিমিয়া আছে। আর যদি হচ্ছে জন্ডিস হয়, জন্ডিসের কারণে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে, তখন ওর শরীর হচ্ছে হলুদ দেখাবে বা চোখ হলুদ দেখাবে। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো ক্লাসের বাইরেও কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া যায়। এখন এগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ভালো। এরপরে দেখো সিরোসিস। ঠিক আছে, সিরোসিস মানে হচ্ছে লিভার শক্ত হয়ে যাওয়া। এরপরে আছে আমাদের কোলেলিথিয়াসিস, পিত্তথলিতে পাথর। এই যে দেখো, সিস মানে তৈরি, লিথ মানে পাথর, কোলে মানে পিত্তথলিতে পাথর। তাহলে পিত্তথলিতে পাথরকে আমরা কি বলতেছি? কোলেলিথিয়াসিস। পিত্তথলিতে পাথর হওয়াকে কি বলে? কোলেলিথিয়াসিস। আচ্ছা, এখন পর্যন্ত কেউ কমেন্ট করে নাই যে আলসারের যে জীবাণুটা আছে এই জীবাণুটার নাম কি? আলসারের জীবাণুটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। তাহলে আলসারের যে জীবাণুটা আছে এটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। সবাই নোট করে নাও, আলসারের জীবাণুটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এটার কারণে কি হয়ে থাকে? তোমার পাকস্থলীতে ঘা হয় এবং ডিসপেপসিয়া বা বদহজম সৃষ্টি হয়। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? আচ্ছা, সুস্মিতা বলছো যে হেলিকোব্যাক্টার পাইলোরি, বলছি আগে। ওকে, থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ, এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি, এটুকু ক্লিয়ার? ওকে। এরপরে দেখো রেসপিরেটরি বা শ্বাসযন্ত্রের সাথে আমাদের শ্বাস রিলেটেড যে সমস্যাগুলো আছে এগুলো এখন আমরা শিখবো। ঠিক আছে, বমিতে রক্ত, এটাকে আমরা কি বলছিলাম? সেটা হচ্ছে হেমাটেমেসিস। এরপরে কাশিতে যে রক্ত, কাশিতে রক্ত যাওয়াকে আমরা কি বলবো বলো তো? কাশিতে রক্ত যাওয়াকে আমরা কি বলবো? কাশিতে রক্ত যাওয়াকে বলবো আমরা হেমোপটাইসিস। বমিতে রক্ত যাওয়া হচ্ছে হেমাটেমেসিস, কাশিতে রক্ত যাওয়া হচ্ছে হেমোপটাইসিস। সবাই একটু খেয়াল করো, হেমাটেমেসিস মানে বমিতে রক্ত, হেমোপটাইসিস মানে কাশিতে রক্ত। ঠিক আছে, এরপরে দেখো উজিং। উইজিং মানে কি? উজিং মানে শো শো শব্দ। উজিং মানে শো শো শব্দ। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, যখন তারা নিঃশ্বাস নেবে, যখন তারা নিঃশ্বাস নেবে তখন দেখবা তাদের বুকে একটা শব্দ হয়, তাদের বুকে একটা শব্দ হয়, মানে হচ্ছে নিঃশ্বাসের একটা শব্দ হয়, এটা হচ্ছে শো শো শব্দ হয়, এটাকে উজিং সাউন্ড বলে। ঠিক আছে, এরপরে হচ্ছে স্ট্রিডোর মানে উচ্চ শব্দযুক্ত শ্বাস। স্ট্রিডোর মানে উচ্চ শব্দযুক্ত শ্বাস। মনে করো যে হচ্ছে অনেকেই হচ্ছে ঘুমানোর সময় অনেক শব্দ করে ঘুমায় না, উচ্চ শব্দযুক্ত শ্বাস, এটাকে স্ট্রিডোর বলে। ঠিক আছে, এটাকে স্ট্রিডোর বলে। এরপরে ফুসফুসের ক্র্যাকল সাউন্ড, এটাকে বলা হচ্ছে রেলস। তাহলে ফুসফুসের যে ক্র্যাকল সাউন্ড আছে এটাকে কি বলতেছে? এটাকে বলা হচ্ছে রেলস। এরপরে ঘর ঘর শব্দ, ঘর ঘর শব্দ শুনছো কিনা? যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, অ্যাজমা পেশেন্ট আছে, এদের কি হয়? ঘর ঘর শব্দ হয়, এটাকে বলা হয় রোনসি। তাহলে ঘর ঘর শব্দ এটাকে কি বলা হয়? ঘর ঘর শব্দ এটাকে বলা হয় রোনসি। এরপরে দেখো হাইপোক্সিয়া মানে অক্সিজেনের অভাব। হাইপোক্সিয়া মানে কি? হাইপোক্সিয়া মানে অক্সিজেনের অভাব। শরীরে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন শরীর নীলাভ বর্ণের হয়ে যায়, মানে নীল রঙের হয়ে যায়। তখন দেখবা আহ নীল রঙে যখন শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়, এই যে আঙ্গুলের যে নখ আছে এই নখগুলো নীল বর্ণের হয়ে যাবে, ঠোঁট নীল বর্ণের হয়ে যাবে। ঠিক আছে, এগুলো দেখে তুমি তখন বুঝতে পারবা যে রোগীর অক্সিজেনের ঘাটতি আছে, তখন তারে কি করতে হবে? অক্সিজেন দিতে হবে। ঠিক আছে, তাহলে হাইপোক্সিয়া মানে কি? হাইপোক্সিয়া মানে অক্সিজেনের ঘাটতি। ঠিক আছে, এরপরে যেটা আছে হাইপার ক্যাপনিয়া। হাইপার ক্যাপনিয়া মানে কি? কার্বন ডাই অক্সাইড বেশি। তাহলে অক্সিজেন কম হওয়াকে বলতেছি আমরা হাইপোক্সিয়া, কার্বন ডাই অক্সাইড বেশি হওয়াকে বলতেছি আমরা হচ্ছে হাইপার ক্যাপনিয়া। এরপরে দেখো তোমরা এটা শুনছো কিনা দেখো, ফুসফুসে বাতাস জমে, অনেক সময় বলে না যে ফুসফুসে বাতাস জমছে, এই রোগীর ফুসফুসে বাতাস জমছে। ফুসফুসে বাতাস জমাকে বলতেছি আমরা নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স, থোরাক্স মানে বুক, নিউমোনিয়া পেশেন্টের যে সমস্যাটা, ঠিক আছে, মানে ফুসফুসে বাতাস জমা, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে সমস্যা থাকে, তাহলে দেখো ফুসফুসে বাতাস জমা এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে নিউমোথোরাক্স। এরপরে ফুসফুসে যদি রক্ত জমে, ফুসফুসে যদি রক্ত জমে সেটাকে বলতেছি আমরা হেমোথোরাক্স। দেখো থোরাক্স মানে হচ্ছে বুক, আর হচ্ছে হিম মানে রক্ত। ঠিক আছে, হিম মানে কি? রক্ত। তাহলে বুকে বা ফুসফুসে রক্ত জমা হওয়াকে কি বলতেছি আমরা? হেমোথোরাক্স বলতেছি। এরপরে হচ্ছে পিলিউরাল ইফিউশন, পুলুরা, পুলুরায় যদি পানি জমে,
তাহলে আমরা এটাকে প্লুরাল ইফিউশন বলতেছি। তাহলে প্লুরায় পানি জমাকে কি বলে? প্লুরায় পানি জমাকে বলতেছি আমরা প্লুরাল ইফিউশন। তাহলে তোমরা সবাই এগুলো একটু কমেন্ট করো, তাহলে দেখবে এখনই তোমাদের মুখস্থ হয়ে যাবে। এটুকু ক্লিয়ার কিনা রেসপিরেটরি সম্পর্কে যে আমাদের টার্মিনোলজি গুলো ছিল? তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে দেখো আমাদের কি ছিল, যে অক্সিজেনের ঘাটতি এটাকে হাইপোক্সিয়া বলে, আর ফুসফুসে রক্ত জমা এটাকে হেমোথোরাক্স বলে, প্লুরায় পানি জমা এটাকে কি বলে? প্লুরাল ইফিউশন বলে। আচ্ছা, ক্লিয়ার? ওকে। এরপরে দেখো কার্ডিওভাস্কুলার রিলেটেড যে টার্মগুলো আমরা শিখবো এখন, তাহলে আমরা একটু খেয়াল করি। তাহলে অ্যাঞ্জিনা পেক্টোরিস, শুরুতে আমাদের যেটা আছে এটা হচ্ছে অ্যাঞ্জিনা পেক্টোরিস, মানে বুকে ব্যথা, হার্টজনিত। হার্টজনিত বুকে যে ব্যথা হয় এটাকে আমরা কি বলতেছি? অ্যাঞ্জিনা পিক্টোরিস। অ্যাঞ্জিনা পিক্টোরিস। তাহলে অ্যাঞ্জিনা মানে হচ্ছে বুকে ঝিনঝিন ব্যথা। অ্যাঞ্জিনা হইলে সাধারণত রোগীদের পানি খাওয়ার কথা বলা হয়, ঠিক আছে? অ্যাঞ্জিনা হইলে বুকে ব্যথা হলে একটু পানি খাবা, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট এইড। তো অ্যাঞ্জিনা পিক্টোরিস মানে কি? বুকে ব্যথা। এরপরে মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে হার্ট অ্যাটাক, ঠিক আছে? মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে কি? হার্ট অ্যাটাক। এরপরে হচ্ছে এরিথমিয়া। এরিথমিয়া মানে অনিয়মিত হৃদস্পন্দন। অনিয়মিত হৃদস্পন্দন। তুমি যদি কোনো কিছু দেখে হঠাৎ ভয় পেয়ে যাও, তখন কি মানে তখন দেখবা তোমার হচ্ছে হার্টবিট অনিয়মিত হচ্ছে। এখন তুমি নর্মাল অবস্থায় আছো, এখন যে তোমার রিদম আছে এটা কিন্তু একদম নর্মাল, কিন্তু যখন হঠাৎ করে কোনো কিছু দেখবা, কোনো কিছু দেখে ভয় পেয়ে গেলে কি হয়? অনিয়মিত হৃদস্পন্দন হয়, এটাকে তখন কি বলে? এরিথমিয়া বলা হয়। তাহলে এগুলো কি করে তুমি শনাক্ত করতে পারবা? ইসিজি করে এরিথমিয়া শনাক্ত করতে পারবা, ঠিক আছে? এরপরে দেখো কার্ডিও মেগালি। আমরা বলছিলাম কোনো কিছুর শেষে যদি মেগালি থাকে তাহলে সেটা বড় হওয়া বোঝায়। কার্ডিও মানে এখানে হচ্ছে হৃৎপিণ্ড বোঝাচ্ছে। তাহলে হৃৎপিণ্ড যখন বড় হয়ে যাবে তখন সেটাকে আমরা বলতেছি কার্ডিও মেগালি। তাহলে কোনো কিছু বড় হওয়া মানে কি? মেগালি। আর কার্ডিও মেগালি মানে হৃৎপিণ্ড বড় হওয়া। আচ্ছা, সাথীমণি বলছো যে কিভাবে মুখস্থ করব ভাইয়া? এই যে আমি এখন পড়াচ্ছি, আমার সাথে সাথে বলো, কমেন্ট করো, এরপরে নোট করবা, তোমাদের যে পিডিএফ দেওয়া হবে পিডিএফ পড়বা, তাহলে দেখবা আপনা আপনি মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? এই যে আমি পড়াচ্ছি, আমার কি এগুলো একদিনে মুখস্থ হয়েছে, বা হচ্ছে আমি কি এগুলো সব মনে রাখতে পারি? অবশ্যই না। ভুলে যাব আবার পড়বো, ভুলে যাব আবার পড়বো। একটা কথা মনে রাখো যে যতই পড়িবে ততই ভুলিবে, যতই ভুলিবে ততই শিখিবে। তাহলে আমাদের পড়া অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে। আমরা পড়বো, ভুলে যাব, আবার পড়বো, আবার ভুলে যাব। এভাবেই মেমোরিতে একটা সময় স্থায়ী হয়ে যাবে, ঠিক আছে? আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে এগুলো নিতে হলে কি করতে হবে? বারবার পড়তে হবে। এখন আমার সাথে সাথে পড়ো, কমেন্ট করো, এরপরে নোট করবা, এরপরে পিডিএফ দেখে পড়বা, ঠিক আছে? সারা জীবনটাই পড়ার মধ্যেই থাকতে হবে, ঠিক আছে? পড়ার কোনো বয়স নেই। এরপরে দেখো আইটিস মানে কি? প্রদাহ। তাহলে এন্ডোকার্ডাইটিস হার্টের অভ্যন্তরে প্রদাহ, ঠিক আছে? হার্টের কয়টা স্তর আছে? হার্টের তিনটা স্তর থাকে। তাহলে এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। এখানে যে পর্দাগুলো আছে এই পর্দাগুলোর যে প্রদাহ হয়, তাহলে এন্ডোকার্ডাইটিস এটা হচ্ছে অভ্যন্তরে, হার্টের যে ভেতরে পর্দা আছে এটাকে এন্ডোকার্ডিয়াম বলে। তো এন্ডোকার্ডিয়ামে যখন প্রদাহ হয় তখন তাকে আমরা বলতেছি এন্ডোকার্ডাইটিস, হার্টের অভ্যন্তরে ব্যথা। এরপরে হচ্ছে পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস হচ্ছে হার্টের বাইরের যে আবরণ, তাহলে পেরিকার্ডিয়াম বলে ওইটাকে। ওইটার যে প্রদাহ হয়, আর্টিস মানে প্রদাহ, সেটা হচ্ছে বাইরের, হার্টের বাইরের আবরণের প্রদাহ। তাহলে পেরিকার্ডাইটিস মানে হার্টের বাইরের আবরণের প্রদাহ, আর এন্ডোকার্ডাইটিস মানে হার্টের অভ্যন্তরে প্রদাহ। এরপরে যেটা আছে সিস মানে কি? কোনো কিছু তৈরি হওয়া। তাহলে দেখো অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ধমনীতে চর্বি জমা। ধমনীতে চর্বি জমা হওয়াকে বলতেছি আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি? ধমনীতে চর্বি জমা হওয়া। এরপরে দেখো সিস মানে কি? কোনো কিছু তৈরি হওয়া বা জমাট বাঁধা। তাহলে থ্রম্বোসিস রক্ত জমাট বাঁধা। থ্রম্বোসিস মানে কি? রক্ত জমাট বাঁধা, ঠিক আছে? এরপরে যেটা আছে আমাদের ইম্বোলিজম। ইম্বোলিজম মানে রক্ত জমাট ভেসে ব্লক করা, ভেসে গিয়ে ব্লক করা। তাই কোনো কিছু ব্লক করা হচ্ছে এম্বোলিজম, ঠিক আছে? এরপরে হচ্ছে ভেরিকোসিটি মানে শিরা ফুলে যাওয়া। শিরা ফুলে যাওয়া এটাকে বলতেছি আমরা ভেরিকোসিটি, ঠিক আছে? এটুকু ক্লিয়ার কিনা? কার্ডিওভাস্কুলার সম্পর্কে যে টার্মগুলো ছিল এটুকু ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। এরপরে দেখো নিউরোলজিক্যাল। নিউরোলজিক্যাল যে টার্মগুলো আমরা আজকে শিখবো সেটা একটু খেয়াল করি। দেখো
অ্যাফেজিয়া মানে কথা বলতে না পারা। অ্যাফেজিয়া মানে কি? কথা বলতে না পারা। এরপরে কথা বলতে সমস্যা হয়, এটাকে বলতেছি আমরা ডিসফেজিয়া। তাহলে কথা বলতে না পারাকে কি বলে? কথা বলতে না পারাকে বলতেছি আমরা অ্যাফেজিয়া, এবং হচ্ছে কথা বলতে সমস্যা হয় এটাকে বলতেছি আমরা ডিসফেজিয়া। এরপরে কাজ করতে অক্ষমতা, এটাকে বলতেছি আমরা অ্যাপ্রেক্সিয়া। তাহলে অ্যাপ্রেক্সিয়া মানে কি? কাজ করতে অক্ষমতা। এরপরে চিনতে না পারা, কাউকে যখন চিনতে না পারে এটাকে বলা হয় অ্যাগনোসিয়া। তাহলে অ্যাগনোসিয়া মানে কি? অ্যাগনোসিয়া মানে কি? অ্যাগনোসিয়া মানে চিনতে না পারা। এরপরে বলে না যে কাঁপুনি দিয়ে জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, এটাকে বলা হয় ট্রিমর, ঠিক আছে? বা হচ্ছে ভয় পাইছে অনেক, ভয় পাওয়ার পর যে কাঁপুনি, এটাকে বলা হচ্ছে ট্রিমর, ঠিক আছে? এরপরে কোরিয়া মানে অনিয়ন্ত্রিত নাড়াচাড়া। কোরিয়া, কোরিয়া মানে কি? অনিয়ন্ত্রিত নাড়াচাড়া, ঠিক আছে? তোমরা হচ্ছে দক্ষিণ কোরিয়া কিম জং উনের নাম শুনছো না? ইনি কি করে? ইনি হচ্ছে যেখানে সেখানে মিসাইল মারে, মানে অনিয়ন্ত্রিত, ঠিক আছে? এই যে দেখো, কোরিয়া মানে অনিয়ন্ত্রিত নাড়াচাড়া, ঠিক আছে? তাহলে কিম জং উনের নাম মনে রাখো, তাহলে কোরিয়া নামে মনে থাকবে। এরপরে দেখো, ডিস্টোনিয়া মানে পেশির অস্বাভাবিক টান। ডিস্টোনিয়া মানে পেশির অস্বাভাবিক টান। তোমরা হাঁটতে চলতে বা হচ্ছে খেলাধুলা করতে অনেক সময় কি পেশিতে টান পড়ে না? এটাকে আমরা কি বলবো? ডিস্টোনিয়া বলবো। এরপরে আইটিস, আইটিস মানে কি? প্রদাহ। মেনিনজাইটিস মানে মস্তিষ্কের আবরণের প্রদাহ। তাহলে মস্তিষ্কের যে আবরণ থাকে এটাকে মেনিনজেস বলে। মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস, এবং মেনিনজেসে যে প্রদাহ হয় সেটাকে আমরা বলতেছি মেনিনজাইটিস। তাহলে মস্তিষ্কের আবরণের প্রদাহকে আমরা মেনিনজাইটিস বলতেছি। তাহলে মস্তিষ্কের যে আবরণ আছে এটাকে কি বলে? মস্তিষ্কের যে আবরণ আছে এটাকে বলা হয় মেনিনজেস। এরপরে দেখো, এনসেফালাইটিস মস্তিষ্কের প্রদাহ। এনসেফালাইটিস কি বলে? মস্তিষ্কের প্রদাহ। এরপরে হচ্ছে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি হচ্ছে স্নায়ু রোগ। নিউরোপ্যাথি মানে কি? নিউরোপ্যাথি মানে হচ্ছে স্নায়ু রোগ, ঠিক আছে? তাহলে নিউরোলজিক্যাল রিলেটেড যে টার্মগুলো আমাদের ছিল, এটুকু ক্লিয়ার কি না? সবাই একটু কমেন্ট করো। তাহলে নিউরোলজিক্যাল রিলেটেড যে টার্মগুলো আমাদের ছিল, এইটুকু ক্লিয়ার কি না? সবাই একটু কমেন্ট করো। ওকে, ক্লিয়ার। এরপর দেখো, এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন রিলেটেড যে টার্মগুলো আমরা এখন শিখবো, একটু খেয়াল করো। হাইপার থাইরয়েডিজম। হাইপার মানে কি? হাইপার মানে হচ্ছে বেশি। হাইপার মানে বেশি। হাইপার মানে কি? হাইপার মানে বেশি। হাইপো, হাইপো মানে কি? হাইপো মানে কম। তাহলে হাইপার মানে কি? হাইপার মানে বেশি। হাইপো মানে কি? হাইপো মানে কম। যদি হাইপার মানে বেশি হয় তাহলে থাইরয়েডিজম। তাহলে দেখো, হাইপার থাইরয়েডিজম মানে কি? থাইরয়েডের বেশি কাজ করবে। আর হাইপো মানে যদি কম হয় তার মানে কি? কম কাজ করবে। তাহলে হাইপোথাইরয়েডিজম মানে কি? থাইরয়েডের কম কাজ করা। তাহলে হাইপার এবং হাইপো কি ক্লিয়ার? হাইপার মানে বেশি, হাইপো মানে কম। তাহলে হাইপার থাইরয়েডিজম মানে কি? থাইরয়েড বেশি কাজ করবে। আর হাইপোথাইরয়েডিজম মানে কি? থাইরয়েড কম কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, কিটো এসিডোসিস। সিস মানে তৈরি, তাহলে কিটোন তৈরি হবে। কিটো এসিডোসিস, অ্যাসিডের মধ্যে কিটোন বেড়ে যাবে, এটাকে বলা হচ্ছে কিটো এসিডোসিস, ঠিক আছে? এরপরে যেটা আছে আমাদের জাইগান্টিজম। জাইগান্টিজম অস্বাভাবিক লম্বা হওয়া। তোমরা দেখবা যে হচ্ছে আফ্রিকান বা হচ্ছে অনেক লোকজন অনেক লম্বা হয়, স্বাভাবিকের তুলনায় অনেক অনেক লম্বা হয়। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয়, এটা কিন্তু এই যে থাইরয়েডের হাইপার অ্যাক্টিভিটির কারণে হয়ে থাকে, এইটা একটা ডিজিজ বলা যায়। তাই এটাকে বলা হচ্ছে জাইগান্টিজম মানে দৈত্য। জায়ান্ট মানে কি? দৈত্য। জাইগান্টিজম, তারা হচ্ছে দৈত্যের মতো অনেক লম্বা হয়, ঠিক আছে? অনেক লম্বা, দৈত্যের মতো। এরপরে যেটা আছে ডরফিজম, খাটো হওয়া। খাটো হওয়া, ডরফিজম খাটো হওয়া, এটা হচ্ছে হাইপো অ্যাক্টিভিটির কারণে, থাইরয়েডিজমের হাইপো অ্যাক্টিভিটির কারণে এটা হয়ে থাকে, ডরফিজম খাটো হওয়া, ঠিক আছে? তাহলে হাইপার অ্যাক্টিভিটির কারণে হচ্ছে জাইগান্টিজম, এবং হচ্ছে হাইপো অ্যাক্টিভিটির কারণে ডরফিজম, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। এরপরে দেখো, আমরা বলছি মেগালি মানে কোনো কিছু বড় হওয়া। অ্যাক্রোমেগালি মানে অঙ্গ বড় হওয়া। অ্যাক্রোমেগালি মানে কি? অঙ্গ বড় হওয়া, ঠিক আছে? এরপরে যেটা আছে আমাদের কুশিং সিনড্রোম, মানে কর্টিসল। কর্টিসল একটা হচ্ছে হরমোন। তো এই কুশিং সিনড্রোমে কি হয়? কর্টিসল বেশি হয়। আরেকটা আছে অ্যাডিসন ডিজিজ। অ্যাডিসন ডিজিজে কি হয়? এটা হচ্ছে কর্টিসল কম হয়, ঠিক আছে? তো অ্যাডিসন ডিজিজে কর্টিসল কম হয়, এবং কুশিং সিনড্রোমে কর্টিসলের পরিমাণ বেশি হয়। ওকে।
তো এই যে এন্ডোক্রাইন রিলেটেড আর একটা টার্ম আছে, এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষদের বেশি হয়, ঠিক আছে? উত্তরবঙ্গের মানুষদের বেশি হয়, তোমরা বলো দেখি এই এন্ডোক্রাইনের সাথে রিলেটেড উত্তরবঙ্গের মানুষদের বেশি হয়, এটা সাধারণত আয়োডিনের অভাবে হয়ে থাকে, এই রোগটার নাম কি? আয়োডিনের অভাবে হয়ে থাকে, উত্তরবঙ্গের মানুষদের বেশি হয়ে থাকে। হ্যাঁ, এই রোগটার নাম কি বলো দেখি? গলগণ্ড, ওকে। ভিভো, ভিভো, তুমি ফোন দিয়ে কমেন্ট করছো, ওকে। গলগণ্ড, হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। তাহলে দেখো, উত্তরবঙ্গের লোকদের কি হয়? গলগণ্ড রোগটা হয়, এটা আয়োডিনের অভাবে হয়, ঠিক আছে? স্কারসিটি অফ আয়োডিন। কারণ উত্তরবঙ্গের লোকদের কেন বেশি হয়? কারণ উত্তরবঙ্গে তেমন সমুদ্র নাই, ঠিক আছে? নদী বেষ্টিত এলাকা যেটুকু, এইটুকুতে হচ্ছে চাহিদা তাদের পূরণ হয় না। তো দক্ষিণবঙ্গের মানুষদের কেন হয় না? এদের হচ্ছে সমুদ্রের কাছাকাছি বাড়ি, এরা সবসময় হচ্ছে আয়োডিন যুক্ত মাছ, লবণ এগুলো তো সবসময় পায়। তো উত্তরবঙ্গের মানুষ তো আর সবসময় সমুদ্রের মাছ খাইতে পারে না, এজন্য এদের গলগণ্ড রোগটা বেশি হয়, ঠিক আছে? এরপরে দেখো, মাসকিউলোস্কেলেটাল প্রবলেম। মাসকিউলোস্কেলেটাল যে টার্মগুলো আছে এগুলো একটু দেখো। অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস মানে কি? হাড় পাতলা হয়ে যাওয়া। অস্টিওপোরোসিস মানে কি? হাড় পাতলা হয়ে যাওয়া। এরপরে আছে আমাদের অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস মানে জোড়ার ক্ষয়। এরপরে আমাদের আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। বাত ব্যথার নাম শুনছো না? বাত ব্যথা, এটা হচ্ছে সেই বাত ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা হচ্ছে অটোইমিউন জয়েন্ট ডিজিজ, ঠিক আছে? তাহলে এরপর যেটা আছে আমাদের মায়োপ্যাথি। মায়োপ্যাথি মানে কি? মাংসপেশি, মাংসপেশির রোগ। মায়োপ্যাথি মানে কি? মায়োপ্যাথি মানে মাংসপেশির রোগ। এরপরে হচ্ছে টেন্ডাইনিটিস। টেন্ডাইনিটিস মানে কি? টেন্ডনের প্রদাহ। তোমরা এইচএসসি তে টেন্ডন, লিগামেন্ট এগুলো পড়ে আসছো না? তাহলে টেন্ডনের যে প্রদাহ সেটাকে আমরা বলতেছি টেন্ডাইনিটিস, এটাকে টেন্ডনের প্রদাহ বলে। এরপরে হচ্ছে কাইফোসিস। কাইফোসিস হচ্ছে কুঁজো হয়ে যাওয়া। তোমরা দেখবা তোমাদের এলাকায় অনেক বয়োবৃদ্ধ যারা দাদা দাদি আছে, ওনারা হচ্ছে একটু বাঁকা হয়ে হাঁটে, মানে কুঁজো যেটাকে বলে আর কি। তো এটাকে বলতেছে মেডিকেলের ভাষায় কাইফোসিস, কুঁজ হয়ে যাওয়া। কুঁজ হয়ে যাওয়া, বাঁকা হয়ে যে হাঁটে, এটাকে বলতেছে কাইফোসিস। এরপরে লর্ডোসিস, মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়াকে বলতেছে লর্ডোসিস। মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়াকে কি বলে? মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়াকে বলতেছে লর্ডোসিস। এবং কুঁজ হয়ে যাওয়াকে বলতেছে কাইফোসিস। এবং পাশের দিকে বেঁকে যাওয়াকে, এটাকে বলতেছে স্কোলিওসিস। তাহলে এই তিনটা টার্ম একটু খেয়াল করো তো। কাইফোসিস মানে কি? কাইফোসিস মানে হচ্ছে কুঁজ হয়ে যাওয়া, লর্ডোসিস মানে মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া, স্কোলোসিস মানে পাশের দিকে বাঁকা হয়ে যাওয়া। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা তোমাদের? এটুকু ক্লিয়ার? তাহলে কাইফোসিস মানে কি? কাইফোসিস মানে হচ্ছে কুঁজ হয়ে যাওয়া, লর্ডোসিস মানে মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া, স্কোলিসিস মানে পাশের দিকে বেঁকে যাওয়া। ওকে, ক্লিয়ার। এরপরে দেখো, ডার্মাটোলজি বা স্কিন রিলেটেড যে টার্মগুলো আমাদের আছে এগুলো আমরা এখন খেয়াল করব। তাহলে দেখো, ম্যাকিউল মানে কি? সমতল দাগ। ম্যাকিউল মানে সমতল দাগ। প্যাপিউল মানে ছোট উঁচু দানা, ঠিক আছে? এরপরে ভেসিকল মানে কি? পানি ভর্তি ফোসকা। ভেসিকল মানে কি? পানি ভর্তি ফোসকা। অনেক সময় তোমরা একটু কাজ করলে কি হাতে ফোসকা পড়ে যায় না? বা হচ্ছে গরম আগুনের যদি সেকা লাগে তাহলে কি ফোসকা ওঠে না? ওর ভিতরে পানি জমে না? তাহলে এই পানি জমা, পানি ভর্তি ফসকাকে বলতেছি আমরা ভেসিকল, ঠিক আছে? পানি ভর্তি ফসকাকে কি বলে? ভেসিকল বলে। এরপরে হচ্ছে বাল্লা মানে হচ্ছে বড় ফসকা, ঠিক আছে? বাল্লা মানে কি? বড় ফসকা। এরপর হচ্ছে পাস্টিউল। পাস্টিউল মানে পুজ ভর্তি ফসকা। অনেক সময় হচ্ছে ফসকার মধ্যে পুজ জমে যায় না, এটাকে কি বলতেছে? এটাকে পাস্টুল বলতেছে, ঠিক আছে? এরপরে অ্যালার্জি। অ্যালার্জি হচ্ছে কি? শরীর চুলকাচুলকি করে না তোমরা? তো অ্যালার্জি যে চাকা, অ্যালার্জি। তো অ্যালার্জি হলে যে দাগটা হয় বা হচ্ছে যে সমস্যাটা দেখা যায়, এটাকে আমরা বলতেছি হচ্ছে আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া মানে কি? অ্যালার্জির চাকা। এরপরে যে সায়ানোসিস মানে নীলাভ বর্ণ। এই সায়ানোসিস হচ্ছে নীলাভ বর্ণ। আমরা একটু আগে পড়ছি না হাইপোক্সিয়া? হাইপোক্সিয়া পড়ছি না? হাইপোক্সিয়া মানে কি ছিল? হাইপোক্সিয়া মানে ছিল আমাদের হচ্ছে অক্সিজেনের অভাব। অক্সিজেনের অভাব, অক্সিজেনের অভাবকে আমরা বলতেছিলাম যে হাইপোক্সিয়া। এই অক্সিজেনের যখন অভাব হয় তখন হচ্ছে শরীর নীলাভ হয়ে যায়, এবং সেই নীলাভ হয়ে যাওয়াকে আমরা বলতেছি সায়ানোসিস। তো যখন সায়ানোসিস হয় তখন কি হয়? আঙ্গুল এবং হচ্ছে ঠোঁট নীল বর্ণের হয়ে যায়। তাহলে সায়ানোসিস মানে কি? নীলাভ বর্ণ। এবং এটা কিসের কারণে হয়? হাইপোক্সিয়া বা অক্সিজেনের
শর্টেজের কারণে হয়ে থাকে। ক্লিয়ার? ওকে। অ্যালার্জি অনেক খারাপ, আয়েশা শিরিন। ওকে। এরপরে দেখো, অবস্টেট্রিক্স এবং গাইনোকোলজি থেকে কিছু টার্ম শিখবো আমরা। এখন দেখো, আমরা সবাই জানি গর্ভধারণ সাধারণত যেটা হয়, তো গর্ভধারণের যে নির্দিষ্ট জায়গা আছে, এই নির্দিষ্ট জায়গার পরিবর্তে যখনই অন্য কোনো জায়গায় গর্ভধারণ হয় তখন সেটাকে জরায়ুর বাইরে, গর্ভধারণ সাধারণত জ্বরের মধ্যে হয়, তো জরায়ুর বাইরে যে গর্ভধারণ হয় এটাকে আমরা বলতেছি একটোপিক প্রেগনেন্সি। ঠিক আছে, একটোপিক প্রেগনেন্সি মানে কি, জরায়ুর বাহিরে গর্ভধারণ। ঠিক আছে, তাহলে একটোপিক প্রেগনেন্সি মানে কি, জরায়ুর বাহিরে গর্ভধারণ। এরপরে হচ্ছে অনেকেই বাচ্চা নষ্ট করে, ওই বাচ্চা নষ্ট করার যে টার্মটা মেডিকেলের ভাষায় আছে এটাকে বলতেছি আমরা অ্যাবর্শন। অ্যাবর্শন মানে কি, গর্ভপাত। ঠিক আছে, তো এই অ্যাবর্শনের কিন্তু অনেকগুলো আবার হচ্ছে স্টেজ পদ্ধতি আছে। এমএম কিট দেওয়া হয়, এমআর কিট দেওয়া হয়, তারপরে ডিএনসি মেথড ইউজ করা হয়। এগুলো সম্পর্কে বিস্তারিত তোমরা জানতে পারবা পরে। ঠিক আছে, তাহলে এই গর্ভপাতের টার্মটা কি, আমাদের অ্যাবর্শন। এরপর হচ্ছে প্রি অ্যাক্লামশিয়া। প্রি প্রি মানে কি, পূর্বে। অ্যাক্লামশিয়া মানে অ্যাক্লামশিয়া পূর্বে। তাহলে উচ্চ বিপি, তাহলে ব্লাড প্রেশার অনেক হাই হবে এবং প্রোটিন ইউরিয়া প্রস্রাবের সাথে প্রোটিন যাবে। তাহলে প্রোটিন ইউরিয়া প্রস্রাবের সাথে কি যাবে, প্রোটিন যাবে। তাহলে প্রস্রাবের সাথে প্রোটিন যাবে এবং হচ্ছে উচ্চ রক্তচাপ থাকবে, এটাকে আমরা বলতেছি প্রি অ্যাক্লামশিয়া। এটা সাধারণত গর্ভবতী মহিলাদের যখন হচ্ছে বাচ্চা প্রসব হয় তার পূর্বের একটা লক্ষণ, সিমটমস। ঠিক আছে, তখন কি হয়, প্রসবের সাথে প্রোটিন যায় এবং হচ্ছে ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়, এটাকে বলতেছি আমরা প্রি অ্যাক্লামশিয়া। এরপরে হচ্ছে আমাদের অ্যাক্লামশিয়া, মানে খিঁচুনি সহ প্রি অ্যাক্লামশিয়া। যে অ্যাক্লামশিয়াটা থাকবে এটাতে হচ্ছে কনভালশন বা খিঁচুনি থাকবে, ট্রিমর যে কাঁপুনি, ঠিক আছে, ওইটা থাকবে। এবং হচ্ছে প্রি অ্যাক্লামশিয়া মানে উচ্চ রক্তচাপ থাকবে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এবং হচ্ছে ইউরিনের সাথে প্রোটিন যাবে, এটাকে বলতেছি আমরা অ্যাক্লামশিয়া। এরপরে যেটা আছে আমাদের প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়া মানে কি, প্লাসেন্টা নিচে থাকা, প্লাসেন্টা নিচে থাকা কি বলে, এটাকে বলতেছে হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। এরপরে হচ্ছে অ্যাব্রাপ্টিও প্লাসেন্টা, প্লাসেন্টা আলাদা হয়ে যাওয়া। অ্যাব্রাপ্টিও প্লাসেন্টা এটা মানে হচ্ছে প্লাসেন্টা আলাদা হয়ে যাওয়া। ঠিক আছে, ওকে। এরপরে ইনফেকশন বা জেনারেল রিলেটেড যে টার্মগুলো আছে আমাদের, তাহলে দেখো সেপসিস। সেপসিস কথাটা শুনছো না তোমরা, সেপসিস মানে সারা শরীরে সংক্রমণ। সেপসিস মানে কি, সেপসিস মানে সারা শরীরে সংক্রমণ। সেপসিস মানে কি, সেপসিস মানে সারা শরীরে সংক্রমণ। এরপরে যেটা আছে নজোকোমিয়াল ইনফেকশন, হাসপাতাল জনিত সংক্রমণ। নজোকোমিয়াল ইনফেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। দেখো নজোকোমিয়াল ইনফেকশনটা কি, নজোকোমিয়াল ইনফেকশনটা হচ্ছে আহ হাসপাতালে তোমার একটা পেশেন্ট ভর্তি আছে, সে মনে করো হচ্ছে সাধারণ জ্বর নিয়ে গেছে, সাধারণ জ্বর নিয়ে গেছে, তো এখন তার পাশের বেডে একজন হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষা পেশেন্ট আছে। ঠিক আছে, তো এই যক্ষা পেশেন্টকে তারা হচ্ছে আইসোলেশনে রাখে নাই, তোমার পেশেন্ট ওখানে ভর্তি হয়েছে সাধারণত জ্বর নিয়ে। তো দেখা গেল 3 দিন পর তোমার যে পেশেন্ট এও হচ্ছে কাশি দেওয়া শুরু করছে। তো অলরেডি কিন্তু তার মধ্যে এই যে যে টিউবারকুলোসিসের পেশেন্টটা ছিল তার থেকে টিউবারকুলোসিস সংক্রমিত হয়ে তোমার পেশেন্টে চলে আসছে। তো তোমার পেশেন্ট গেছে সাধারণত শুধুমাত্র জ্বর নিয়ে, পরবর্তীতে ও হাসপাতাল থেকে যক্ষা রোগী হয়ে ফিরে আসলো। তাহলে এক রোগী থেকে আর এক রোগী বা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যে রোগ ছড়ায় এটাকে বলা হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশন। তাহলে হাসপাতালে তুমি ভালোর জন্য গিয়ে যদি অসুস্থ হয়ে ফিরে আসো, এটা কেমন না ব্যাপারটা। তাহলে হাসপাতালে যে সংক্রমণ হয় এটাকে বলা হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশন। তো এই যে হাসপাতালে সংক্রমণগুলো যেন না হয় এজন্য আমাদের হচ্ছে আইপিসি, ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল, এটা খুব ভালোভাবে মেনটেন করা হয়। এবং হচ্ছে যেগুলো সংক্রমিত হওয়ার চান্স থাকে, যেসব রোগীদের যেমন হচ্ছে টিউবারকুলোসিসের পেশেন্ট, এরপরে হচ্ছে করোনা ভাইরাসের যে পেশেন্টগুলো ছিল এদেরকে কি করা হতো, আইসোলেশনে রাখা হইতো। তো এদেরকে একাকী রাখা হইতো, কেন রাখা হইতো, যাতে এই ধরনের রোগগুলো অন্য মানুষের মধ্যে না ছড়ায়। ঠিক আছে, এখন বুঝতে পারছো আইসোলেশনে কেন রাখা হইতো এবং হচ্ছে ইনফেকশাস পেশেন্টদের কেন আলাদা করে রাখা হয়। আশা করি নজোকোমিয়াল ইনফেকশন ক্লিয়ার। ওকে, এরপর হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিস্টিক ইনফেকশন, এই যে দেখো নজোকোমিয়াল ইনফেকশন একজনের হয়েছে, তো অপরচুনিস্টিক ইনফেকশন কি। এখন দেখবা অনেকের ইমিউনিটি অনেক দুর্বল হয়, মনে করো হচ্ছে একটু ধুলাবালিতে হাঁটাচলা করছে বা একটু খেলাধুলা করছে, দেখবা ওর সর্দি কাশি লেগে গেছে। বা হচ্ছে একটু আজকে বৃষ্টিতে শখ করে ভিজছে, দেখবা ওর হচ্ছে জ্বর এসে গেছে। বা হচ্ছে একটু রোদে ঘুরে বেড়াইছে,
দেখবে ও জ্বর এসে গেছে। তো এদের কি ইমিউনিটি পাওয়ার অনেক কম থাকে, যাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে তো তাদেরকে অন্য যে কোনো রোগ খুব সহজে আক্রান্ত করতে পারে। তো যাদের ইমিউনিটি পাওয়ার অনেক কম তাদেরকে অন্য যে কোনো রোগ যে সহজে আক্রান্ত করতে পারে এটাকে বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিটি মানে কি সুযোগ, অপরচুনিটি মানে সুযোগ। তো বিভিন্ন যে ব্যাকটেরিয়া ভাইরাস এরা আছে এরা হচ্ছে সুযোগ খোঁজে, এরা সুযোগ পাইলেই অন্যকে আক্রমণ করে, এটাকে বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিস্টিক ইনফেকশনটা কি এখন কি তোমরা ক্লিয়ার? ওকে, অপরচুনিস্টিক ইনফেকশন কি এটা ক্লিয়ার। এরপরে দেখো জোনোসিস। জোনোসিস মানে কি? প্রাণী থেকে রোগ। জোনোসিস, জোনোসিস মানে কি? প্রাণী থেকে রোগ। এমন একটা রোগের নাম বলো তো যেটা প্রাণী থেকে মানুষে ছড়ায়। প্রাণী থেকে মানুষে ছড়ায় এমন একটা রোগের নাম বলো। প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় এমন একটা রোগের নাম বলো। প্রাণী থেকে মানুষে ছড়ায় এমন একটা রোগের নাম বলো। তোমরা কি হচ্ছে সবাই করোনা? করোনা প্রাণী থেকে মানুষে ছড়ায়। আচ্ছা, একটা কমন ডিজিজ বলো, কমন ডিজিজ। তোমরা সবাই খেজুরের রস খাইছো না? জলাতঙ্ক, হ্যাঁ জলাতঙ্ক একটা ভালো বলছে। আয়শা শিরিন একটা ভালো বলছে যে প্রাণী থেকে মানুষে ছড়ায়। তো জলাতঙ্ক কি? জলাতঙ্ক হচ্ছে জলাতঙ্ক, তোমরা ব্যাপারটা একটু খেয়াল করো। তাহলে জলাতঙ্ক, জলাতঙ্ক ব্যাপারটা দেখো তো। জল প্লাস আতঙ্ক, জল মানে কি? পানি, জল মানে পানি তাই না? তাহলে আতঙ্ক, জলাতঙ্ক মানে জল বা পানি দেখে যে আতঙ্ক বা ভয়ের সৃষ্টি হয় এটাকে জলাতঙ্ক বলা হয়। সাধারণত জলাতঙ্ক এটা কুকুরদের ক্ষেত্রে বিড়ালদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, ঠিক আছে? এদের মধ্যে এই জীবাণুটা থাকে। তো তোমরা যখনই হচ্ছে কি করো, কুকুর বা বিড়ালের আঁচড় খাবা তখনই হচ্ছে সাথে সাথে হাসপাতালে যাবা, হাসপাতালে ইমার্জেন্সি থেকে তোমরা হচ্ছে একটা র্যাবিস ভ্যাকসিন নিবা। না হলে কি হবে, এই সব রোগের চিকিৎসা থাকলেও জলাতঙ্ক রোগ হয়ে যদি একবার হয়ে যায় তাহলে তার মৃত্যু কিন্তু 100%। তোমরা এটা লিখে নাও, যদি কারো হচ্ছে জলাতঙ্ক হয়ে যায়, জলাতঙ্ক হওয়ার পর তার মৃত্যু 100%, এটার আর কোনো পৃথিবীতে ট্রিটমেন্ট নাই। তো এই জন্য কি করতে হবে, জলাতঙ্ক হওয়ার আগেই তোমাকে ট্রিটমেন্টটা নিতে হবে। এজন্য তোমরা যারা বিড়াল অনেকেই পোষো, কিন্তু বিড়াল একটা পোষা প্রাণী, ঠিক আছে? এরপরে হচ্ছে কুকুর, রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক সময় কুকুর কি কামড়ে দিতে পারে, বা হচ্ছে তোমার আদরের সেই বিড়াল তোমাকে একটু আঁচড় দিতে পারে। তাহলে এটাকে অবহেলা করা যাবে না, কি করতে হবে, হাসপাতালে গিয়ে তোমাকে একটা র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। এই র্যাবিস ভ্যাকসিন জলাতঙ্কের বিরুদ্ধে কাজ করে। কিন্তু একবার যদি এই জলাতঙ্ক হয়ে যায় তুমি ঠিকভাবে পানি খাইতে পারবে না, তুমি পানি দেখলেই ভয় করবা, ঠিক আছে? তোমরা একটু সার্চ করে দেখে নিবা যে জলাতঙ্ক পেশেন্টদের আসলে কেমন একটা সমস্যার সৃষ্টি হয়, এটা দেখে নিবা। তাহলে জল দেখে আতঙ্ক, পানি দেখে আতঙ্ক, ও পানি খাবে না, গলা দিয়ে পানি নামবেই না ওর, ঠিক আছে? তো এটা হচ্ছে কুকুর থেকে বিড়াল থেকে ছড়ায় এই জলাতঙ্ক। তো আরেকটা যেটা আছে, নিপা ভাইরাসের নাম শুনছো না তোমরা? খেজুর রস খাইছো কে কে? এই খেজুর রসে কি করে, পাখিরা হচ্ছে ওরাও খেজুর রস খায়, ওই খেজুর রস আবার তুমিও খাও, ঠিক আছে? অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্স একজন বলছো, হ্যাঁ এটাও হয়, গরু থেকে হয়, ঠিক আছে? গরু থেকে মানুষের অ্যানথ্রাক্স রোগ হয়। তো হচ্ছে এই যে তোমরা যে খেজুর রস খাও, খেজুর রসে কি করে, আম, যে হচ্ছে বাদুর আছে, এই বাদুররা ওখানে গিয়ে হচ্ছে খেজুরের রস খাইতেছে, সেই রস আবার তুমিও খাইতেছো, তো ওখান থেকে তোমার নিপা ভাইরাস হইলো। তাইলে দেখো এই যে প্রাণী থেকে রোগ ছড়ায় এটাকে কি বলা হয়, জোনোসিস বলা হয়। এরপরে যেটা আছে ভেক্টর বর্ন ডিজিজ, বা মানে হচ্ছে পোকামাকড় বাহিত যে রোগগুলো আছে, ভেক্টর বর্ন ডিজিজ, এগুলো হচ্ছে পোকামাকড় বাহিত যে রোগগুলো আছে। ভেক্টর বর্ন ডিজিজের মধ্যে কি আছে, মশার কামড়ে কি হয়, ম্যালেরিয়া হয়, এরপর চিকুনগুনিয়া হয়, এগুলোই তো তাই না? তাহলে দেখো ভেক্টর বর্ন ডিজিজ মানে কি, পোকামাকড় বাহিত রোগ। তাহলে এইটুকু ক্লিয়ার, নজোকোমিয়াল ইনফেকশন কি, অপরচুনিস্টিক ইনফেকশন কি, জোনোসিস কি, ভেক্টর বর্ন ডিজিজ কি, ক্লিয়ার? করোনা, ইবোলা, সাবরিনা আক্তার, হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা, ক্লিয়ার। এরপরে দেখো সাইকিয়াট্রি, মানে হচ্ছে মনোবিজ্ঞান সম্পর্কিত, যাদের হচ্ছে মানসিক সমস্যা থাকে তাদের ক্ষেত্রে যে টার্মগুলো আমাদের জানা দরকার এগুলো হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানে কি, অবাস্তব দেখা। অবাস্তব দেখা বা অবাস্তব শোনা, মানে শোনা, মানে হচ্ছে কোনো কিছু ঘোরে থাকা, কোনো কিছু ঘোরে থাকা, এটাকে বলা হচ্ছে হ্যালুসিনেশন, ঠিক আছে? এরপরে ডিলিউশন, ডিলিউশন মানে কি, ভ্রান্ত ধারণা, কারো প্রতি হচ্ছে ভুল ধারণা রাখা, মানে হচ্ছে ডিলিউশন মানে ভ্রান্ত ধারণা। এরপরে ডিপ্রেশন, ডিপ্রেশন মানে কি, বিষণ্ণতা। ডিপ্রেশন কি বোঝানো লাগবে আর? ডিপ্রেশন আশা করি বোঝানো লাগবে না। এরপর দেখো হচ্ছে ম্যানিয়া, অতিরিক্ত উচ্ছ্বাস, অতিরিক্ত উচ্ছ্বাস। অনেক সময় হয় কি, দেখবা
একটা অতিরিক্ত কোনো কিছুই ভালো না, ঠিক আছে? সেটা হচ্ছে বেশি কষ্ট হোক বা বেশি সুখ হোক, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। পাগলদের ক্ষেত্রে যেটা হয়, ও যখন হচ্ছে হাসাহাসি করে তখন অনেক হাসাহাসি করে, অনেক হাসাহাসি করে, এটাকে বলা হচ্ছে মেনিয়া, এটাকে মেনিয়া। তো এই যে ডিপ্রেশন, এই যে যে ডিপ্রেশন আছে আর এই যে মেনিয়া, এগুলোর একটা স্টেজ থাকে, একটা স্টেজ থাকে, এরকম একটা বর্ডার লাইন আছে। তো এইরকম করে এইরকম করে এইরকম করে সাধারণত এইটা মানুষের ক্ষেত্রে হয়। তো এই যে নিচের যে দাগগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ডিপ্রেশন, এগুলোকে বলা হচ্ছে ডিপ্রেশন। উপরে যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে মেনিয়া, এগুলোকে বলা হচ্ছে মেনিয়া। যখন এক নাগারে কেউ শুধু ডিপ্রেশনে থাকে তখন তাকে রোগী বলা হবে বা হচ্ছে অসুস্থ বলা হয়। যখন এক নাগারে কেউ মেনিয়া ফেজে থাকে তখনও তাকে অসুস্থ বলা হয়। তাহলে আমাদের ফেজটা রাখতে হবে এই যে এরকম, এই বর্ডার লাইন যেটা আছে এই বর্ডার লাইনে আমাদের রাখতে হবে। তাহলে অতিরিক্ত কষ্টও পাওয়া যাবে না, অতিরিক্ত সুখীও হওয়া যাবে না, এইটার ব্যালেন্স করতে হবে। তাহলে অতিরিক্ত খুশি যে থাকে বা সব সময় হাস্যোজ্জ্বল থাকে, ওর হচ্ছে আসলে এই সমস্যা আছে সাইকিয়াট্রিকের ভাষায়। আর অতিরিক্ত যে ডিপ্রেশনে থাকে তারও সমস্যা আছে। তাহলে অতিরিক্ত ডিপ্রেশন বা অতিরিক্ত মেনিয়া কোনোটাই ভালো না। তাহলে আমাদের কি করতে হবে, এই বর্ডার লাইনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? ওই যে হাসির পরেই কান্না ব্যাপারটা হয়ে গেছে এরকম কিন্তু নর্মাল লাইফে যেটা, কিন্তু অতিরিক্ত হাসি বা অতিরিক্ত ডিপ্রেশন কোনোটাই আসলে ভালো না। এরপরে দেখো অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে উদ্বেগজনিত রোগ, ঠিক আছে? উদ্বেগজনিত রোগ, এটাকে কি বলা হয়? অ্যাংজাইটি ডিসঅর্ডার। এরপরে দেখো মিসেলেনাস বা হচ্ছে বিবিধ যে টার্মগুলো আছে, এগুলোর ভিতরে অ্যানাফাইল্যাক্সিস মানে মারাত্মক অ্যালার্জি। যখন আমরা হচ্ছে মাইক্রোবায়োলজির অ্যালার্জির টপিকটা নিয়ে কথা বলবো, তখন হচ্ছে এখানে তোমরা 4 ধরনের অ্যালার্জি পাবা। তার মধ্যে একটা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস বা মারাত্মক অ্যালার্জি, ঠিক আছে? এই যে অ্যানাফাইল্যাক্সিস মানে মারাত্মক অ্যালার্জি, সাথে সাথে রিয়াকশন হবে, ঠিক আছে? সেন্সিটিভিটি অনেক, ঠিক আছে? এরপর যে শক, শক সম্পর্কে সবাই তো জানো, এটা বলার কিছু নেই। এরপর যে ট্রমা, ট্রমা মানে কি? আঘাত, ঠিক আছে? ট্রমা মানে কি? আঘাত। এরপরে নেক্রোসিস, ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, কোষের মৃত্যু, কোষের মৃত্যু হওয়াকে কি বলে? নেক্রোসিস বলে। এরপরে অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস মানে কি? পূর্ব নির্ধারিত মৃত্যু, কোষের যে পূর্ব নির্ধারিত মৃত্যু। যেমন হচ্ছে দেখো রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকা, এগুলো কি হয় 120 দিন পর পর চেঞ্জ হয় বা হচ্ছে মরে যায়। লোহিত রক্তকণিকার আহ জীবনকাল কত? 120 দিন। তো এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, কিন্তু মানে হচ্ছে পূর্ব নির্ধারিত, এটা প্রোগ্রাম সেট করাই থাকে যে 120 দিন পর লোহিত রক্তকণিকা গুলো মরে যাবে, নতুন করে আবার তৈরি হবে, ঠিক আছে? এরপরে যেটা আছে হাইপার মানে কি? হাইপার মানে বেশি, আর হাইপার মানে বেশি, তাহলে হাইপার প্লাসিয়া মানে কোষের সংখ্যা বৃদ্ধি। এরপর হচ্ছে হাইপারট্রফি মানে কোষের আকার বৃদ্ধি। হাইপার মানে কি? বেশি, তাহলে হাইপার প্লাসিয়া মানে কোষের সংখ্যা বৃদ্ধি, এবং হচ্ছে হাইপারট্রফি মানে কি? কোষের আকার বৃদ্ধি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া মানে কোষের পরিবর্তন, কোষের পরিবর্তন, ঠিক আছে? কোষের পরিবর্তন কি 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 বলে? মেটাপ্লাসিয়া বলে। এরপরে আছে আমাদের ডিসপ্লাসিয়া, অস্বাভাবিক কোষ বৃদ্ধি। ডিসপ্লাসিয়া এটা হচ্ছে অস্বাভাবিক কোষ বৃদ্ধি, অস্বাভাবিক কোষ বৃদ্ধি হওয়াকে কি বলে? ডিসপ্লাসিয়া বলে। এরপরে যে আছে কোষের ক্ষয়, কোষের ক্ষয়কে কি বলে? অ্যাট্রোফি বলে। কোষের ক্ষয়কে কি বলে? অ্যাট্রোফি বলে। তাহলে কোষের ক্ষয়কে কি বলে? অ্যাট্রোফি বলে, ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা নিয়ামুল বলছো আর কতগুলো আছে, শেষই হচ্ছে না। আজকে আমরা 100টা টার্ম শিখছি। কতগুলো টার্ম? 100টা। আমরা প্রথম ক্লাসে 100 টার্ম শিখছি, দ্বিতীয় ক্লাসে হচ্ছে রোগ সম্পর্কিত অনেকগুলো টার্ম শিখছি, আজকে আবার 100টা টার্ম শিখলাম। এবং হচ্ছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ইপিআই শিডিউল সম্পর্কে জানছি। তো আমাদের হচ্ছে যে টার্মগুলো ছিল এগুলো আসলে শেষ, আর ভয় পাওয়ার কিছু নাই। তো দেখো আজকে ক্লাসে সব থেকে গুরুত্বপূর্ণ যে টার্মটা তোমাদের জন্য ছিল সেটা হচ্ছে ইপিআই শিডিউল। তো ইপিআই শিডিউলটা তোমার বাস্তব জীবনে তুমি কিভাবে কাজে লাগাবা, আজকের ক্লাসের পর থেকে আমি মনে করি তুমি একজন নার্সিং এ আসো বা না আসো, তুমি একজন সচেতন, স্বাস্থ্য সচেতন নাগরিক আজকের পর থেকে, ঠিক আছে? এতদিন যা ছিলা, আজকের পর থেকে তুমি একজন স্বাস্থ্য সচেতন নাগরিক। আজকের পর থেকে তোমার কাজ হবে তোমার পরিবার থেকে শুরু করে তোমার যে চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো এবং হচ্ছে তোমার পাড়া প্রতিবেশীর যে আঙ্কেল আন্টির ছেলে মেয়েরা আছে, ছোট বাচ্চা 5 বছরের নিচে যত বাচ্চা আছে, সবার এই টিকার দায়িত্বটা তুমি নিয়ে নাও, ঠিক আছে? কখন কাকে কোন ধরনের টিকা দিতে হবে তাদেরকে তুমি টিকাদান কেন্দ্রে রেফার করবা, ঠিক আছে? তাহলে এটা তোমার নৈতিক দায়িত্বের মধ্যে একটা দায়িত্ববোধ হিসাবে করে নাও। তো আজকের ক্লাসে অবশ্যই ক্লাস কেমন লেগেছে আমাদের বিব্রেনের যে ফেসবুক
গ্রুপ আছে, এখানে তোমরা নোট সাবমিট করবা এবং ক্লাসের রিভিউ দিবা, ক্লাসটা তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? ক্লাসের কোন পার্টটা ভালো লাগছে এটাও তোমরা চাইলে শর্ট করে ভিডিও আকারে দিতে পারো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।